আসসালামু আলাইকুম সবাইকে। তো লাইভ ক্লাসে আমাদের যে এইচএসসির যে সামনে এক্সাম আছে সেই লাইভ ক্লাসের ধারাবাহিকতায় তো আজকে আমি মোহাম্মদ মুতাসিম ফুয়াদ স্যার তো তোমাদের জন্য ম্যাথ ক্লাসের উপর একটা সুন্দর ফুল একটা অ্যানালাইসিস নিয়ে আসবো। তো শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই যে রয়্যাল এডুকেশনের সাথে এই আজকের এই লাইভ ক্লাসের মধ্য দিয়ে আমার অগ্রযাত্রাটা শুরু হবে। তো একদম এইচএসসির এক্সাম পর্যন্ত তোমরা আমাকে দেখতে পারবে এই সম্পূর্ণরূপে লাইভ ক্লাসের জন্য, যেখানে আমি চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ ম্যাথের উপর যত ধরনের তোমাদের যে প্রবলেমস আছে অ্যান্ড যত ধরনের টাইপ ভিত্তিক যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো আমি করার একদম সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে তোমাদের এই এইচএসসি এক্সামের মধ্যে তোমাদের এইচএসসি এক্সামের মধ্যে আমি একটু এটা লাগাই নিই। ওকে ওকে তো আরেকটা কথা বলি যে তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, তো তোমাদের মধ্যে অবশ্যই একটা জিনিস কাজ করে যে তোমাদের মধ্যে এইচএসসি জিনিসটাকে সবাই এত কঠিন করে দেখে কেন। কঠিন কারণটা হচ্ছে গিয়ে এটা যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি এইচএসসির সময়টার মধ্যে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত পড়াশোনা, মানে তোমাদের যে বইটা আছে সেভাবে যদি তোমরা বই ধরে পড়া শুরু করো দেখবা যে তোমরা খেল হারায় ফেলো, বলছে এত পড়া কেন। তো এইখানে আমি আমার এই ক্লাসগুলোর মধ্যে প্রত্যেকটা টপিক্সকে একটু কেস ভিত্তিক অ্যানালাইসিস করব, যেখানে আমি একটু গ্রুপিং করে করে পড়াবো। যেমন আমি একটু বলি, যেমন আজকে আমি মূলত সরলরেখার উপর একটা ক্লাস নেব, নেক্সটের অর্থাৎ কালকে আমি মূলত বৃত্তের উপর একটি ক্লাস নেব। অর্থাৎ আজকে আমি সরলরেখা কিন্তু সম্পূর্ণ থিওরি শেষ করব। ম্যাথ প্রবলেমস থিওরির আনুষাঙ্গিকভাবে আসবে, তবে কালকে যখন আমরা সার্কেল পড়বো ঠিক সিমিলার আমরা থিওরি শেষ করবো। পরের রবিবার আমরা শেষ করব কনিক্স। তো এইভাবে 3টা ক্লাসে আমরা কিন্তু ফুল জিওমেট্রিটা শেষ করব। শেষ করার পরের যে সোমবার আসবে তখন কিন্তু আমরা শুধু ধরনের প্রবলেমস নিয়ে অ্যানালাইসিস করব, যেখানে আমাদের বোর্ড প্রবলেমস থাকবে, যেখানে আমাদের কিছু প্রি অ্যাডমিশন টাইপ প্রবলেমস থাকবে, যেখানে আমাদের ডিরেক্ট অ্যাডমিশন টাইপ প্রবলেমস থাকবে, যেখানে আমার নিজস্ব কিছু প্রবলেমস থাকবে, যেখানে আমাদের সরলরেখার কিছু কনসেপ্ট লাগবে, সার্কেলের কিছু কনসেপ্ট লাগবে, আবার আমাদের হচ্ছে কনিক্সেরও কিছু কনসেপ্ট লাগবে। তো আজকে আমরা তাহলে শুরু করব সরলরেখার উপর। তো এখন আমরা তাইলে ডিরেক্টলি চলে যাচ্ছি সরলরেখার মধ্যে। একটু বলে নেই যে আমি সরলরেখা এই পুরো চ্যাপ্টারটা মূলত 4টা অংশে বিভক্ত করেছি। প্রথম অংশটা তোমরা যেহেতু বেশিরভাগ এই সেগমেন্টে এসইউ আহমেদের বইটা ফলো করো, তো এসইউ আহমেদের মধ্যে 3.1 থেকে 3.4 পর্যন্ত এই পোর্শনটুকু আমরা হচ্ছে গিয়ে একটা ফেজের মধ্যে রাখবো। তারপরে সরলরেখার সকল প্রকার ইকুয়েশনস অফ স্ট্রেট লাইন্স, এটা আমরা একটা ফেজের মধ্যে অ্যানালাইসিস করব। তারপরে দ্য ইন্টার রিলেশন বিটুইন স্ট্রেট লাইন্স, অর্থাৎ বিভিন্ন ধরনের সরলরেখার মধ্যে যদি তার একে অপরকে ছেদ করে তাহলে তাদের মধ্যে যে কৌণিক সম্পর্ক থাকে সেটা আমরা ফেজের মধ্যে অ্যানালাইসিস করব। আর লাস্টে 2টা সরলরেখার ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডকের সমীকরণ নিয়ে আমরা লাস্টের ফেজটা অ্যানালাইসিস করব। তাহলে আমরা আজকে শুরু করি আমাদের প্রথম ফেজ সরলরেখা। তাহলে আজকের যে ক্লাস আমরা করছি সরলরেখায় আমরা তাহলে শুরু করি সরলরেখা। আজকের ক্লাসটার মধ্যে আমরা তাহলে কি করব, ফুল থিওরি অ্যানালাইসিস করব। যত ধরনের থিওরি আছে টাইপ ভিত্তিক সবগুলো আমরা এখানে অ্যানালাইসিস করব। অর্থাৎ তোমরা যখন এই ক্লাসটা করবে, কারণ এখন কিন্তু তোমাদের 3.1 চ্যাপ্টার ধরবে আবার ম্যাথ করা শুরু করবে, 3.2 একটা চ্যাপ্টার ধরবে আবার ম্যাথ করে, এত সময় নেই। এখন তোমরা জাস্ট এই ক্লাসটাই করবে। এই ক্লাসটার মধ্যে জাস্ট আমরা সবগুলো ফর্মুলা আমরা ডিসক্রাইব করব, সবগুলো কিভাবে আসছে ডেরাইভ করব, কিভাবে আমরা ম্যাথগুলো অ্যাপ্রোচ করব সেটাও দেখাই দেবো। তো এই ক্লাসটা করে তোমরা ইজিলি তখন কি করতে পারবা, তোমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারবা। প্লাস হচ্ছে গিয়ে আমাদের এইচএসসির যে কোয়েশ্চেন আছে সেগুলো আমরা সলভ করবো, যেটা আমরা আবার পরের উইকে আমরা নিব এটার পর শুধু রকম প্রবলেম সলভিং। তো তারপরে আমরা আজকে শুরু করি সরলরেখার ফুল থিওরি। তাহলে আমাদের প্রথম ফেজটা আমরা কি বলতেছি, কোন কোন চ্যাপ্টার, এসইউ আমাদের 3.1 থেকে 3.4 এই চ্যাপ্টারটা।
তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা যদি যখন শুরু করি তাহলে আমরা সবার আগে দেখতে পারবো কি সরলরেখার মধ্যে কোন জিনিসটা আছে। সরলরেখার মধ্যে সর্বপ্রথমে আছে কার্টেসিয়ান ইন্টারপ্রিটেশন অ্যান্ড পোলার ইন্টারপ্রিটেশন, অর্থাৎ যে কোনো প্রকার পয়েন্টকে আমরা দুইটা ভাবে অ্যানালাইসিস করতে পারি। আমরা যদি একটা এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট আঁকি, তাহলে আমরা যদি একটা পয়েন্ট একটা পজিশন নেই, আমরা এটাকে পজিশন বলতেছি, অর্থাৎ এই পজিশনে যদি একজন মানুষকে আসতে হয় তাহলে আমি সে কিভাবে আসতে পারে, সে এই দিক বরাবর একটা হরাইজন্টাল ট্রান্সলেশন এক্স পরিমাণ হরাইজন্টাল ট্রান্সলেশন বা হরাইজন্টাল ডিসপ্লেস করলাম, তারপর ওয়াই পরিমাণ আমি ভার্টিক্যাল ডিসপ্লেস করলাম, অর্থাৎ আমি আনুভূমিকভাবে এক্স পরিমাণ গেলাম বা ভার্টিক্যালভাবে ওয়াই পরিমাণ গেলাম, তাহলে কিন্তু আমি এই পজিশনে পৌঁছাবো। তার মানে এই পজিশনের এটাকেই বলতেছি আমি কার্টেসিয়ান ইন্টারপ্রিটেশন, যে এই কোনো পজিশনকে ডিফাইন করতে হলে আমার কি কি দরকার হলো, তাহলে এই হরাইজন্টাল ডিসপ্লেসন যেটাকে আমরা বাংলায় বলি ভুজ, ইংলিশে বলি অ্যাবসিসা, এন্ড ওয়াই কে বলে আমরা বাংলায় বলি কোটি, ইংলিশে বলি অর্ডিনেট এক্স কমা ওয়াই। আচ্ছা একটা জিনিস দেখো তো, এগুলো আমরা আগেই পড়ে আসছি ক্লাস 8-9-এ। এখন কথা হচ্ছে গিয়ে এই কেসে আমরা আরো এক ধরনের ইন্টারপ্রিটেশন করতে পারি এই পজিশনটাকে। দেখো তো আমার এখন দরকার কি, আমার টার্গেট হচ্ছে মূল বিন্দু, আমার যাত্রা শুরু হবে মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে আমি যাব কোথায়, যাব হচ্ছে গিয়ে আমি এই এ পয়েন্টে। এই পয়েন্টে যাওয়ার আমি একটা কার্টেসিয়ান আমাদেরকে একটা ইন্টারপ্রিটেশন শিখাইছে, আমি এক্স পরিমাণ গেলাম, ওয়াই পরিমাণ পয়েন্টে পৌঁছে গেলাম। এখন আমি পোলার এক ধরনের আমাদেরকে ইন্টারপ্রিটেশন শিখাইছে। সেটা কি শিখাইছে যে আচ্ছা আমি যদি এইখান থেকে আমি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি আমার জানা থাকে যে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল কার সাথে, অবশ্যই সেটা হরাইজন্টাল এক্সিস, এক্স এক্সিসের সাথে, হরাইজন্টাল এক্সিসের সাথে আমি যদি একটা অ্যাঙ্গেলে আমি যদি আর পরিমাণ মূল বিন্দু থেকে যাত্রা শুরু করি, তাহলেও কিন্তু আমি ঠিক এ পজিশনে পৌঁছে যাব। তার মানে এ পজিশনে পৌঁছানোর আমি দুইটা মেথড পাইলাম, একটা হচ্ছে কার্টেসিয়ান ইন্টারপ্রিটেশন আর একটা হচ্ছে কি পোলার ইন্টারপ্রিটেশন। তাহলে এখন তো আমরা যেহেতু দুইটা ইন্টারপ্রিটেশন শিখেছি, দুইটা ইন্টারপ্রিটেশনের মধ্যে আমাদের ম্যাথগুলো কি আসে, দুইটা ইন্টারপ্রিটেশনের রিলেশন করতে বলে, অর্থাৎ পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ানে কনভার্ট করতে বলে, কার্টেসিয়ান থেকে আমাদের পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করতে বলে। তাহলে আমরা যদি দেখি কার্টেসিয়ান আর পোলারের মধ্যে আমরা যদি একটা রিলেশন স্থাপন করি একদম বেসিক একটা ট্রিগোনোমেট্রি দিয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে আর কস থিটা, আর কস থিটা ইকুয়ালস টু কি আসতেছে, এক্স আসতেছে, আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু কত আসতেছে তোমাদের, ওয়াই আসতেছে, রাইট। এখন আমরা ধরো 1 এবং 2 এগুলো একদম নর্মাল জিনিস, তার মানে কি আমরা কিন্তু একটা রিলেশন ক্রিয়েট করে ফেললাম অলরেডি 1 এবং 2 নম্বর ইকুয়েশন দিয়ে, যেখানে বাম দিকে সম্পূর্ণরূপে পোলার ডোমেইন এন্ড ডান দিকে শুধু সম্পূর্ণরূপে কি কার্টেসিয়ান ডোমেইন আমরা ইউজ করতেছি। আচ্ছা দেখো আমরা আরো যদি কিছু কাজ করি, সাপোজ মনে করো আমরা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার যদি করি, তাহলে আমরা খুবই নর্মাল জানি x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে যাবে, আর এইদিকে কি হয়ে যাবে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। আমরা r স্কয়ার যদি কমন নেই তাহলে আমরা একবারে লিখে ফেলতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। ওকে, তার মানে এইটাও আমরা এক ধরনের ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি কখন, যখন আমাদের পোলার থেকে কার্টেসিয়ান, কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করতে পারে সেখানে। ঠিক সিমিলারলি আমরা যদি দেখো আবার যদি মনে করো 2 ডিভাইডেড বাই 1 করি, তাহলেও আমরা কি করতে পারি, দেখো তো কি আসতেছে, 2 ডিভাইড বাই 1 করলে আমাদের এই দিকে থাকতেছে কি y বাই x, ওই পাশে r কাটাকাটি আছে 2 ডিভাইডেড 1 কিন্তু, তাহলে sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়ালস টু কি tan থিটা, যেখান থেকে আমরা চাইলে আরো ফার্দার লিখতে পারি কি থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। এটাও কিন্তু আমাদের এক ধরনের কি পোলার ইন্টারপ্রিটেশন ইউজ করতে পারি। এটার উপর ভিত্তি করে আমরা যদি একটা ম্যাথ করি, যদি আমরা একটা ম্যাথ দেখি, প্রথম টাইপের একটা ম্যাথ, একটা কঠিন টাইপের একটা ম্যাথ দেখি। সাপোজ মনে করো বলা আছে একটা পয়েন্ট, আমরা পয়েন্ট যদি ধরি 4,60 ডিগ্রি, 4,60 ডিগ্রি, এইটাকে কার্টেসিয়ান ইন্টারপ্রিটেশন করতে বলছে এই পয়েন্টটার, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে তুমি কনভার্ট করবা কি হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমাদের শুরুতে যেটা থাকে এটা কিন্তু ডিগ্রি, এটা হচ্ছে আমার সেই আর এর ভ্যালু, এটা হচ্ছে আমার সেই কি থিটার ভ্যালু। তাহলে অবশ্যই আমরা কি করতে পারি, x ইকুয়ালস টু 4 cos 60 হয়ে যাবে, আর y ইকুয়ালস টু কত হয়ে যাবে 4 sin 60, রাইট, 4 sin 60। এটা একদম নর্মাল ম্যাথ। এরপর আমরা একটু যদি আরেক ধরনের ম্যাথ করি, আমরা কি করলাম, একটা পয়েন্টকে কার্টেসিয়ান পোলার পয়েন্ট দেওয়া ছিল, সেটাকে আমরা কার্টেসিয়ান ইন্টারপ্রিটেশন করলাম। এখন কথা হচ্ছে কি যদি আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে, আচ্ছা একটা ইকুয়েশনের মধ্যে আমরা সবাই জানি ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই থাকে, আমাদের এই ধরনের ধারণা থেকে এখন বের হয়ে আসতে পারবে, কারণ সেই ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই থাকবে যে ইকুয়েশনটা কি কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিসের মাধ্যমে ইন্টারপ্রেট করা আছে। এখন দেখো তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে আমরা যখন ইকুয়েশন দেখি, সাপোজ দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3xy, তাহলে আমরা এখানে অবশ্যই বলে ফেলতে পারি কি এক্স হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে তোমার কি এক্স হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে কি ডিপেন্ডেন্ট টু x, যেটা আমরা বলি y ইকুয়ালস টু ফাংশন অফ x। আচ্ছা এখন আমরা এটাকে যদি আমরা প্লট করি, এটা কি হয়, একটা ইনফাইনাইট সেটস অফ পয়েন্ট হয়। তার মানে কি এভরি ইকুয়েশন আমাদেরকে কি ইঙ্গিত দেয়, যে সেটা হচ্ছে গিয়ে একটা ইনফাইনাইট সেটস অফ পয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে আমরা একটা সুন্দর মতো একটা গ্রাফ দেখতে পারি। তার মানে অবশ্যই তার মানে একটা কার্টেসিয়ান ইকুয়েশনকে তাহলে পোলার ইকুয়েশনে যদি কনভার্ট করতে হয়, সেরকম যদি আমরা একটা ম্যাথ দেখি একটু, সাপোজ মনে করো দেওয়া আছে r cos থিটা ইজ ইকুয়ালস টু, মনে করো দেওয়া আছে 2a sin স্কয়ার
থিটা, আর কস থিটা ইজ ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন এইটার ক্ষেত্রে আমরা কি করতে, একদম নর্মাল আমাদের কি করব দেখো তো, আমরা আর কস থিটাকে আমরা কি ইউজ করব, আর কস থিটাকে আমরা লিখে ফেলবো কত x, রাইট, x আর 2a সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এখন আমরা বলছি আর সাইন থিটা ইকুয়ালস টু y, তাহলে অবশ্যই আমরা এখান থেকে কি ইউজ করতে পারি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, y বাই x। নর্মাল আমরা জাস্ট পক্ষান্তর করলাম, এখানে গুণ আকাশে ওখানে ভাগ হয়ে যাবে, তাহলে 2a কত হইলো y স্কোয়ার বাই আর স্কোয়ার। আমাদের কি ম্যাথটা শেষ? এখন মনে করো এখানে অনেকে রেখে আমরা কি সম্পূর্ণরূপে কার্টেসিয়ান ইন্টারপ্রেট করতে পারছি? না, পারি নাই, কারণ আমার এখানে x আছে, ঠিক আছে, y আছে, কিন্তু আর চলে আসছে পোলার, এটা তো হলো না। তাহলে আমাকে আর কে অবশ্যই অমিট করতে হবে। তাহলে আমরা যদি একটু কাজ করি, সাপোজ মনে করো এই পুরো ইকুয়েশনটাকে দিয়ে আর স্কোয়ার বা আর স্কোয়ারকে আমরা স্বাভাবিকভাবে এখানে নিতে পারি, কি কত আসবে একটু লিখছি, আসবে হচ্ছে তোমার x ইন্টু কত আসবে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2a y স্কোয়ার। আর স্কোয়ারের জায়গায় আমরা কি লিখে ফেলতে পারি এই কোশ্চেনটা, অতএব কি আসবে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2a y স্কোয়ার। এখন তুমি মনে করো যারা গুণ করো y একদিকে রাখো x একদিকে রাখো, এটা তোমার বিবেচনা। আমরা ভর্তি পরীক্ষা গেলে অবশ্যই এতটুকু রেখে দেবো, এইচএসসি তে গেলে অবশ্যই আমরা সুন্দর করে দেখাবো। তাহলে এটাই গেল আমাদের কি প্রথম টাইপ অফ ম্যাথ 3.1 থেকে 3.4 এর মধ্যে। আচ্ছা, এরপরে আমরা বলতো কি শিখছি, এরপরে আমরা মনে করো যে শিখছি কি এই চ্যাপ্টারের মধ্যে যে বিভক্তিকরণ বিন্দু বের করা, তাই না? তার মানে আমাদের পরের ইয়াতে আসলো কি বিভক্তিকরণ বিন্দু। তাহলে বিভক্তিকরণ বিন্দু বলতে কি বোঝায়, তাহলে আমরা একটু লিখি বিভক্তিকরণ বিন্দু। এখন বিভক্তিকরণ বিন্দু কিভাবে হইতে পারে, একটা হইতে পারে ইন্টারনালি সেপারেটেড, একটা হইতে পারে এক্সটার্নালি সেপারেটেড, অর্থাৎ কি অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। অন্তর্বিভক্তি, তাহলে আমাদের এই দুইটা কনসেপ্ট আছে, কি অন্তর্বিভক্তি আর একটা কি আছে বহির্বিভক্তি, যেটাকে আমরা বলতে ইন্টারনালি সেপারেটেড আর একটা এক্সটার্নালি সেপারেটেড বাই এ পার্টিকুলার পয়েন্ট। তার মানে এখন যদি আমরা দেখি, সাপোজ মনে করো যে দুইটা পয়েন্ট দিয়ে দিছে আমাদেরকে x1, y1, এন্ড এগুলো আমরা অবশ্যই পড়ে আসছি অলরেডি, x2, y2। এই দুইটা পয়েন্টের সংযোগ সরলরেখাকে যদি মনে করো সংযোগ সরলরেখাকে আলফা কমা বিটা পয়েন্টে, কোন পয়েন্টে, আলফা কমা বিটা পয়েন্টে m:n অনুপাতে m:n অনুপাতে যদি আলফা কমা বিটা পয়েন্টে অন্তর্বিভক্তি করে, তবে আমাকে যদি আলফা বিটার ভ্যালু বের করতে হয়, এগুলো আমি একটু যাচ্ছি। তাহলে আলফার ভ্যালুটা আমরা কেমনে বের করি, আমাকে বলে দিচ্ছি কি m আর n। আমরা জানি যে অন্তর্বিভক্তি করলে আমরা সবার আগে হরটা লিখবো m প্লাস n, তারপর কি আসবে, আমরা এই পাশেটার সাথে এই পাশে ক্রস মাল্টিপ্লিকেশন করব, কি হবে m ইন্টু x2 প্লাস n ইন্টু x1। এখানে মনে করো বইয়ে আমি এখানে mn দিছি, বইয়ে তোমাদের কি দেওয়া আছে, এই m1 দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে m2 দেওয়া আছে, তাহলে তোমাদের জন্য আর একটু সুবিধা হয়, তাই না? তখন কি হয়, আমরা জাস্ট এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, m1 x2 m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে? ঠিক সিমিলারলি আমরা যদি বিটার ভ্যালুটাও ঠিক সিমিলারলি বের করতে পারবো। আমি যদি এটাকে m1 ইউজ করে যদি বিটার ভ্যালুটা বের করি, তাহলে কত আসবে, m1 প্লাস m2 কি আসবে, m1 অবশ্যই বিটা, সেটা কি বিটা কি একটা পয়েন্টের অর্ডিনেট, বা যেটা আমরা বলতে পারি বিটা কি একটা পয়েন্টের কোটি। তাহলে কোটি আসলে অবশ্যই আমরা যে দুইটা লাইন জয়েনিং যে দুইটা পয়েন্ট আমরা নিয়ে কাজ করছি, সেটার আমরা কোটি নিয়ে কাজ করব। তাহলে কত আসতেছে, m1 y2 ক্রস m1 y2 প্লাস m2 y1, এটা আমরা গেলাম অন্তর্বিভক্তি সূত্র। এখন মনে করো আমরা যদি বহির্বিভক্তি সূত্রে যাই, অর্থাৎ আমরা যদি আরেকটা পয়েন্ট আনি, মনে করো এবার আছে মনে করো x1, y1, x1 এবং y1 এবং x2, y2, এই দুইটা পয়েন্টে লাইন জয়েনিং দুইটা পয়েন্টের, এই দুইটা পয়েন্টকে যদি আমরা জয়েন করি, তবে এই দুইটা জয়েনিং পয়েন্ট থেকে আমার আলফা কমা বিটা পয়েন্টে যদি লাইন অফ অ্যাকশনটাকে যদি বহির্বিভক্ত করে কত অনুপাতে, আমি সাপোজ এটাকে ধরলাম m1, এটাকে ধরলাম কত m2, ঠিক আছে? অবশ্যই বোঝা যাচ্ছে, একটু আলাদা করে দেই তাহলে একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, m1 is to m2 ইউনিটে অনুপাতে, সরি ইউনিট না, রেশিওতে যদি আমার বহির্বিভক্ত করে, তাহলে খুবই নর্মাল ফর্মুলা। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো, দেখো আমরা কি করতেছি, আমরা এখন টার্গেট কি আলফা বিটার ভ্যালু বের করা। আমরা দেখো এখানে অবশ্যই একটা সবার যে জিনিসটাতে ভুল হয়, অবশ্যই সাইনে ভুল হয়ে যায়। এমনকি অনেক ভালো ভালো স্টুডেন্ট যখন আমি খাতা চেক করতাম, তখন আমি দেখছি আমার স্টুডেন্টসদের মধ্যে যে এই জিনিসটাতে খুবই সাইনে ভুল করে ফেলে, যার ফলে বাকি সমস্ত ম্যাথ ভুল করে ফেলে। অবশ্যই আমরা এখানে খেয়াল করবো, আমরা
আমরা তাড়াহুড়া, আমরা জানি তাও তাড়াহুড়া করি। অবশ্যই খেয়াল রাখবো, আমরা আগে নিচে হরটা লিখবো। আমরা যদি লিখি m1 মাইনাস m2, এখন কথা হচ্ছে আমি m1 মাইনাস m2 না লিখে m2 মাইনাস m1 লিখলে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। আমি তাহলে তখন কি লিখবো সেটাও দেখা দেবো। যখন আমরা লিখবো m1 মাইনাস m2, তখন উপরেও শুরু করতে হবে m1 দিয়েই, নাহলে সাইন নেগেটিভে আসবে। উপরে তুমি যদি, তাহলে আমরা যদি m1 মাইনাস m2 লিখছি, তাহলে উপরে কত হবে? m1 ইন্টু x2, রাইট, ক্রস, কারণ m1 এর সাথে আলফা, তাহলে m1 এর সাথে x2 মাইনাস কত আসবে? m2 ইন্টু x1, রাইট। এখন কথা হচ্ছে যদি আমরা m2 মাইনাস m1 লিখবো, তখন কিন্তু আমাদের m2 দিয়ে শুরু করতে হবে। তখন কি m2 মাইনাস x1 মাইনাস m1 ইন্টু x2। এখন তুমি সাপোজ মনে করো নিচে লিখে ফেললা m2 মাইনাস m1, কিন্তু উপরে লিখে ফেললে m1 মাইনাস x1, তাহলে কিন্তু দেখো পুরো ভ্যালুটাই নেগেটিভ চলে আসবে। কারণ কেন? m1 মাইনাস m2 এর ভ্যালু যদি তোমার নেগেটিভ হয়, তাহলে m2 মাইনাস m1 এর ভ্যালু পজিটিভ হবে। এক্ষেত্রে m1 মাইনাস m2 এর ভ্যালু পজিটিভ, তাহলে m2 মাইনাস m1 এর ভ্যালু কি হবে? অবশ্যই নেগেটিভ একটা ভ্যালু আসবে। যেহেতু নেগেটিভ ভ্যালু আসবে, তাই আমাদের কি করতে হবে? অবশ্যই এই দুইটা জিনিস অবশ্যই সিমিলার করে আমরা ম্যাথটা করবো, খুবই নর্মাল জিনিস। তাহলে আমরা অবশ্যই এই যে আমরা বিভক্তিকরণ যে সূত্র শিখলাম, এই বিভক্তিকরণের সূত্রের উপর তোমাদের বইয়ে মোট হচ্ছে 3 টাইপের ম্যাথ দেওয়া আছে। মোট কয় টাইপের ম্যাথ? 3 টাইপের ম্যাথ। তাহলে সেইগুলোর মধ্যে আমরা একটু চলে যাই, এই শুধু বিভক্তিকরণ সূত্রের উপর ভিত্তি করে। তাহলে প্রথম টাইপ অফ ম্যাথগুলো কি? প্রথম টাইপের ম্যাথগুলো হচ্ছে গিয়ে এই বিভক্তিকরণ সূত্রের সাথে ডিরেক্ট ইন্টারপ্রিটেশন। কি? তোমাকে হয়তোবা দিয়ে দিতে পারে যে 2,3 এবং 3,5 দিয়ে গঠিত যে সরলরেখা কোন বিন্দুতে অন্তর্বিভক্তি করলে তারা 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত হবে, এরকম যদি একটা পয়েন্ট দিয়ে দেয়, তাহলে আমাকে পয়েন্টটা বের করতে বলছে। এটা একদম খুবই নর্মাল লেভেলের কোশ্চেন। আরেকটা কি আসতে পারে? এখন তোমাদের মাথায় এই ধারণার মধ্যে কনফাইন থাকলে হবে না যে সবসময় আমাকে অন্তর্বিভক্তিকারী বিন্দুটাই দেওয়া থাকতে হবে। এখানে তোমাদের এটাও অন্তর্বিভক্তিকারী বিন্দুও দেওয়া থাকতে পারে, আবার যে বিন্দু দিয়ে সরলরেখাটা গঠিত করছে সেই বিন্দুটাও দেওয়া থাকতে পারে। যেমন আমরা একটু যদি দেখি, সাপোজ মনে করো x1 y1 এন্ড মনে করো আছে x2, y2। মনে করো আমাকে এবার এই পয়েন্টটাও আলফা বিটা ইজ অলসো গিভেন। আমাকে তখন কি প্রথমে আলফা বিটা যদি না দেওয়া থাকে, সেটা তো একদম নর্মাল সূত্র। যদি আমাকে আলফা বিটা যদি দেওয়া থাকে, আমাকে এবার রেশিওটা বের করতে বলছে, বা রেশিওটা ইউজ করে কাজ করতে বলা হয়েছে। ঠিক আছে, এইটা গেল আমাদের প্রথম টাইপ অফ ম্যাথ। সেটা কি? যে রেশিও ইউজ করে কাজ করা। তখন অবশ্যই আমরা রেশিওটা ধরে নিতে হবে। এখন কি আমরা ধরে নিব যে আলফা কমা বিটা x1 y1 এবং x2 y2 লাইন জয়েনিং, x2 y2 হবে, এটা x2 y2 এই লাইন জয়েনিং পয়েন্টকে m1 m2 অনুপাতে বিভক্তি করে ধরি। এই কথাটা যদি লেখো, তাহলে অবশ্যই ম্যাথটা মিলবে, ম্যাথটা বড় হবে। আমরা অবশ্যই ম্যাথমেটিক্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, আমরা অবশ্যই চেষ্টা করব যত শর্টে ম্যাথটা করা যায়। এনিথিং শর্ট মেথড ইজ ফিজিবল মেথড, এফিশিয়েন্ট মেথড, আমরা অবশ্যই চিন্তা করব। সো অবশ্যই আমরা এখানে m1 m2 না ধরে অবশ্যই কি ধরবো? k:1 অনুপাত ধরবো। k:1। এখন বলতে পারো k:1 m1 আর m2 আলাদা জিনিস। অবশ্যই আলাদা জিনিস না। সাপোজ মনে করো m1 আর m2 ধরে তোমার ভ্যালু আসবে কত? 2/3। আর k:1 ধরলে তোমার ভ্যালু আসবে কত? 2/3 ডিভাইডেড বাই 1। দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্যই না। 2/3ও যে কথা, 2/3/1। k:1 ধরে তোমার ভ্যালুটা ধরে এরকম আসবে, m1 m2 ধরলে ভ্যালুটা ধরে এরকম আসবে। এখন বলতে পারো যেখানে তো ভ্যালু ইজি আসছে, কিন্তু এইটা করার জন্য তোমাকে একটু হলেও, 2টা হলেও লাইন এক্সট্রা করতে হবে, বা 3টা হলেও লাইনও এক্সট্রা করতে হতে পারে। এই কারণে এখন আমরা কি করবো? অবশ্যই k:1 ধরে কাজ করবো। তাহলে এই যেহেতু আমরা একটা ম্যাথ দেখি, এই যেহেতু আমরা তাহলে একটা ম্যাথ খুঁজে বের করি, এসিও আমাদের একটা ম্যাথ দেখার চেষ্টা করি। সাপোজ মনে করো, হ্যাঁ, ধরো বলা আছে যে -2,3। ওকে, আমরা একটু দেখি কি দেওয়া আছে। -2,3 এবং কি 4,-7। ঠিক আছে, বিদ্যুতের সংযোগ রেখাংশ কি করে? x অক্ষ এবং y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। x অক্ষ এবং y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমাকে এমন একটা সরলরেখা দিছে, এই সরলরেখাটা কি হয়? x অক্ষেও বিভক্ত হয়, আবার কি হয়? y অক্ষেও বিভক্ত হয়। ঠিক আছে, তার মানে আমরা তাহলে যদি এই সরলরেখাটাকে একটু তোমাদের বোধগম্য অনুযায়ী লিখি, সাপোজ মনে করো আমরা একটা এরকম লিখলাম, তাহলে -2,-3। এখন এটাকে আমরা তো ঠিকভাবে দিব, দেওয়া দরকার, আমরা এখানে বুঝতেছি। তাহলে -2,3 এখানে পড়বে, আর 4,-7 কোথায় পড়বে? 4-7। ধরো এখানে কোনো একটা পয়েন্ট পড়বে, তাহলে মনে করো দিস ইজ দ্য পয়েন্ট। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে এই রেখাটা একটা অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে, আবার y কোঅর্ডিনেটেও কি করতেছে? এইটাকে একটা নির্দিষ্ট একটা পয়েন্টে অন্তর্বিভক্ত, রেশিওতে অন্তর্বিভক্ত করতেছে। এটা হচ্ছে y and this is the x কোঅর্ডিনেট। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখন যদি পয়েন্টগুলো দেওয়া আছে, -2,3 দেওয়া আছে, আর কি দেওয়া আছে? 4,-7 দেওয়া আছে। ওকে,
4,-7 দেওয়া আছে। তার মানে এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এক্স অক্ষকে আমরা আগে প্রথম ম্যাথটা করি। এখানে তার মানে কি কয়টা ম্যাথ দেওয়া আছে? অবশ্যই 2টা ম্যাথ দেওয়া আছে, রাইট? তাহলে আমরা যদি এখন ম্যাথটা করার চেষ্টা করি, তাহলে দেখো তো একটা সরল রেখা এক্স অক্ষকে যখন ছেদ করবে, আমি কিন্তু এই পয়েন্টের একটা জিনিস জানি। বলো তো এই পয়েন্টটার ভ্যালু, মানে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি সামথিং কমা 0 কি না? সামথিংটা আমি জানি না। সামথিং কমা 0 কি না? অবশ্যই আমি এই সামথিং ভ্যালুটা কিন্তু জানি না। আবার খেয়াল করে দেখো, কেন সামথিং কমা 0? আমি এদিক বরাবর কতটুকু গেছে জানি না, কিন্তু এক্স অক্ষের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটা জিনিস কমন। সেটা কি? সেই কমন জিনিসটা হইতেছে কি? তার অর্ডিনেটের ভ্যালু 0, তার অ্যাবসিসার ভ্যালু 0। অবশ্যই তার অর্ডিনেট বা অর্ডিনেটের ভ্যালু 0, কিন্তু অ্যাবসিসার একটা ভ্যালু থাকবে, সেটা কি? সামথিং। ঠিক সিমিলারলি এই পয়েন্টেরও কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা কত হবে? এটা কি সামথিং কমা 0 হবে নাকি 0 কমা সামথিং হবে? রাইট, 0 কমা সামথিং হবে। অর্থাৎ তাহলে এই পয়েন্টের আমাদের কোঅর্ডিনেট কত হবে? 0 কমা সামথিং। তার মানে আমরা অবশ্যই এখানে একটা জিনিস জেনে ফেলছি, আমরা এই কোঅর্ডিনেটের এক্স অক্ষকে যেটা ছেদ করে তার কি আমরা এই 0 ভ্যালুটা জানি, আবার ওয়াই অক্ষকে যেটা ছেদ করবে তার কোন ভ্যালুটা জানি বন্ধুরা? সেটা আমরা অ্যাবসিসার ভ্যালুটা জানি, সেটা কি? 0। আমরা এখন এই দুইটা ইউজ করে, এই দুইটা ভ্যালুকে ইউজ করে আমরা কি করব? m1:m2 বা k:1, এই কে এর ভ্যালুটা আমরা বের করব। তাহলে প্রথমে আমরা যদি ধরি যে লেট এই লাইন জয়েনের এই সরল রেখাটা এক্স অক্ষকে k:1 অনুপাতে ছেদ করে, k:1 অনুপাতে ছেদ করে। তারপর তো তোমরা জানোই আমরা অবশ্যই কি করব? অর্ডিনেটের ভ্যালু। তাহলে লিখলাম অর্ডিনেট বিটা ইজ ইকুয়ালস টু, কি লিখছি? বিটা লিখছি না? বিটা যেখানে ভ্যালু কত? 0। অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তি হলে কি হবে? অবশ্যই কি হবে? k+1 হবে, k+1। তারপর আমরা কি করব? k×4 না, অবশ্যই না, k×-7 প্লাস 1×3, 1×3। তো এইখানে আমরা যদি দেখি কে এর ভ্যালুটা আমরা তোমরা অবশ্যই করে নিবা বাসার মধ্যে। তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি কে এর ভ্যালুটা ইনপুট করি। কে এর ভ্যালুটা তোমার আসবে হচ্ছে 3/7। ওকে, কে এর ভ্যালুটা আসবে 3/7। ঠিক সিমিলারলি এইটাও কি আমরা সিমিলার মেথডে করব? অবশ্যই সিমিলার মেথডে করব, কিন্তু অবশ্যই কি আমরা অ্যাবসিসার নিব। অবশ্যই আমরা কি আলফা 0 ইজ ইকুয়ালস টু কোনটা ইউজ করব? k+1। তারপর কি করব? k ইনটু কি লিখবে এখন? -7, অবশ্যই না, k×4 প্লাস 1×3। তাহলে এটা তোমরা অবশ্যই করে ফেলতে পারবা। ঠিক আছে, এইটা গেল হচ্ছে গিয়ে আমাদের কি, যখন অনুপাত দিবে অনুপাত কিভাবে আমরা ইন্টারপ্রেট করব। আবার মনে করো, সাপোজ মনে করো যে তোমাদের আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে মনে করো যে এবার আমরা একটা ম্যাথ করি। দেখো যে এটা হচ্ছে আমাদের আরেক টাইপ অফ ম্যাথ, বিভক্তিকরণ সূত্রের মাধ্যমে। ঠিক আছে, বিভক্তিকরণ সূত্রে আমরা ইউজ করতেছি কিন্তু। তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে সাপোজ মনে করো a 0,0, ওকে, a 0,0, অবশ্যই a তাহলে দেওয়া আছে 0,0, এমনকি দেওয়া আছে আরেকটা পয়েন্ট দেওয়া আছে c কত দেওয়া আছে? অবশ্যই x, y দেওয়া আছে। এই দুই বিন্দুতে সংযোগ রেখাকে b এবং d বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করলে, আমি জাস্ট চিত্র দিয়ে তোমাদেরকে বুঝাই দিই জিনিসটা কি বোঝাচ্ছে। দেখো, আমাদের যদি বলা হয়, আমাদের যদি এইটা মনে করো স্ট্রেট লাইন হয়, এটা অবশ্যই কি কোথায় আছে? অরিজিন বা মূল বিন্দুতে আছে। অ্যান্ড এটা কোথায় দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে হচ্ছে কি তোমার x, y, অর্থাৎ c পয়েন্ট। যে বলে দিছে কি যে k:1 অনুপাতে বি এবং ডি বিন্দুতে, কে ইস্টু আমরা যথাক্রমে বলছে বি পয়েন্টটা হচ্ছে গিয়ে তোমার কোথায় দেওয়া আছে? বি বিন্দুতে k:1 অনুপাতে, অর্থাৎ k:1 অনুপাতে বি পয়েন্টে এটা দেওয়া আছে আমার বি এর ভ্যালু দেওয়া আছে কি? x1, y1। ঠিক আছে, আবার মনে করো দেওয়া আছে এবং ডি বিন্দুটি এ কে বহির্বিভক্ত করে কি? সিমিলারলি কত অনুপাতে? k:1 অনুপাতে। ঠিক আছে, বহির্বিভক্ত করে। তাহলে ডি পয়েন্টটা হচ্ছে এখানে, ডি পয়েন্টটার ভ্যালু কত আমরা যদি লিখি, ডি পয়েন্টটা দেওয়া আছে x2, y2। এটাও বলে দিছে কি, প্রথমে এটাও যদি হয় k:1, তাহলে পরেরটাও বলে দিছে কি k:1 অনুপাত, দুইটার অনুপাত সেম। অনুপাত কি সেম হওয়া পসিবল না? এখন বলতে পারো কি যে ভ্যালু তো সেম হচ্ছে না, ভ্যালু আর অনুপাত কি এক? সাপোজ মনে করো যে এই ডিসটেন্সটা আছে 6 আর এই ডিসটেন্সটুকু ধরলাম 4। না, প্রথমে ধরো মনে করো ধরলাম এটা দেওয়া আছে হচ্ছে 2, এটা দেওয়া আছে 3, পরে ধরো দেওয়া আছে এইটা দেওয়া আছে 6, এইটা দেওয়া আছে 4। তাহলে দেখো তো 3/2 আর 6/4 একই কথা না? অবশ্যই একই কথা না? অবশ্যই একই কথা, তাই না? অবশ্যই একই কথা। তাহলে সেইখান থেকে তার মানে কি অনুপাত কিন্তু আমাদের সেম থাকতে পারে, বাট যখন আমরা ভ্যালু, আমাদের তো এখন অনুপাত সেম বলে দিচ্ছে, আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে
1/AB প্লাস 1/AD ইজ ইকুয়ালস টু 2/AC, এরকম একটা ভ্যালু চাইছে। ঠিক আছে, আমি তাহলে আবার বলি ম্যাথটা কি বলা আছে। এটা আমরা জাস্ট টাইপ ভিত্তিক ম্যাথ করতেছি। আমরা যখন প্রবলেম সলভিং ক্লাসগুলোতে আমরা অবশ্যই প্রবলেমস লেখা থাকবে, তখন আমরা বিশদভাবে শুধু প্রবলেমই সলভ করব। তাহলে এটার মধ্যে বলা আছে যে 0,0 এবং কি এ, এটা হচ্ছে এ পয়েন্ট, এ এবং সি যাদের কোঅর্ডিনেট দেওয়া আছে তাদের সংযোগ সরলরেখাকে বি এবং ডি পয়েন্টে যথাক্রমে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করে। তাহলে প্রমাণ করো 1/AB প্লাস 1/AD, এটা ঠিক আছে, 1/AD ইজ ইকুয়ালস টু কত বলে দিয়েছে, 2/AC। তার মানে কি, এখন দেখো তো আমাদের কি কি ভ্যালু লাগবে, AB এর ভ্যালু লাগবে, AD এর ভ্যালু লাগবে, এটা হচ্ছে D, অবশ্যই এটা D, ঠিক আছে। AB এর ভ্যালু লাগবে, আবার কি লাগবে, AD এর ভ্যালু লাগবে, রাইট। আর কার কার ভ্যালু লাগবে, আরো লাগবে হচ্ছে কি তোমার AC এর ভ্যালু লাগবে। তাহলে কি এই ম্যাথটা কি একদম ইজি না? তার মানে কি এখন আমাদের কি কি লাগবে, আমাদের কি কি দেওয়া আছে বলো তো। আমাদের বি পয়েন্ট দেওয়া আছে x1 y1, x1 y1 রাখলে হবে, x1 y1 এর একটা ভ্যালু বের করতে হবে না, করে ফেলবো। ডি পয়েন্টের একটা ভ্যালু আছে x2 y2, তাহলে বের করে ফেলি। আমাদের AB AC, তারপর জাস্ট আমরা কি করব, বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রুফ করব, বা চাইলে আমরা যদি LHS করি দেখবো যে আমরা RHS পেয়ে যাচ্ছি, নর্মাল ম্যাথ। তার মানে আমরা কি করব, অবশ্যই আমরা তাহলে বি পয়েন্টটা বের করে রাখি। বি পয়েন্টটা তাহলে কত হবে দেখো তো, x1 এর কোঅর্ডিনেট কত হবে, অন্তর্বিভক্তি করছে, তাহলে লাইটটার জন্য একটু আমার দেখতে অসুবিধা হচ্ছে। তাহলে কত আসতেছে, x1 কত আসবে, আমরা লিখে ফেললাম k+1, তাহলে কি আসবে, k ইন্টু x, অবশ্যই ক্রস k ইন্টু x প্লাস 1 ইন্টু 0, দেখার দরকার আছে নাই। তাহলে x1 এর ভ্যালু আসতেছে কত, kx ডিভাইড বাই k+1। আবার কি y2 ইকুয়ালস টু কত আসতেছে, সিমিলারলি k+1, সিমিলারলি অবজারভেশন দিয়ে বলতে পারি কত, ky, রাইট, সরি x1 y1। ঠিক সিমিলারলি x2 y2 এর ভ্যালু কত আসতেছে, x2 এর ভ্যালু কত আসতেছে তোমার, x2 এর ভ্যালু আসতেছে তোমার k-1, অবশ্যই আমি k লিখছি, রাইট, আমি k লিখছি, k-1, তারপরে কত, আমরা যেহেতু x2 লিখতেছি তাহলে আমরা ইউজ করব k ইন্টু, আমরা কি ইউজ করতেছি, k:1 রা, তাহলে আমাদের আসবে কত, এখানে আমাদের এটা থেকে এতটুকু আছে 1, তাহলে আমি আগে যেহেতু k লিখতেছি k ইন্টু x, সরি k ইন্টু x, আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি না ভাই, এই লাইটটা কি একটু ঘুরে দেওয়া যায়, একটু ওই দিকে দেখা যাচ্ছে না তো, মানে একটু অন্যদিকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এখন আমরা তাহলে দেখতে পাচ্ছি, তাহলে তাহলে আমরা যদি আবার দেখি k-1, k এর সাথে কি আমরা বের করতেছি কি এইটা, তাহলে k ইন্টু x মাইনাস 1 ইন্টু কত, 0, দেখার দরকার আছে নাই। ঠিক সিমিলার ভাবে তাহলে y2 আমরা অবজারভেশন দিয়ে বের করে ফেলতে পারি কি, k-1 ডিভাইডেড বাই কত, উপরে কত আছে তোমার ky। তার মানে কি, আমি ওদের একটা kx ky এর মাধ্যমে কিন্তু আমি অলরেডি ভ্যালু বের করে ফেলছি, ঠিক আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক। এখন কি ম্যাথটা ইজি না, আমরা কি করব বলো তো, এ থেকে বি বিন্দুর দূরত্ব বের করো, বসাও, এ থেকে ডি বিন্দুর দূরত্ব বের করো, বসাও, অটোমেটিকলি চলে আসবে কি 2/AC, রাইট, 2/AC অটোমেটিকলি চলে আসবে 2/AC। তাহলে আমরা যদি একটু বসাই করার চেষ্টা করি তাহলে দেখো আমাদের AB এর ভ্যালু আসতেছে কত, AB ইজ ইকুয়ালস টু আসতেছে কত, AB A কত 0,0 আর B কত x1 y1, যেখানে x1 y1 এর ভ্যালু আমরা কত পাচ্ছি, kx x1 y1 এর ভ্যালু আমরা কত পাইতেছি, kx ডিভাইডেড বাই k+1, ky ডিভাইডেড বাই k+1, এটা পাচ্ছি। আর x2 y2 আমরা পাইতেছি কত, kx ডিভাইডেড বাই k-1, ky ডিভাইডেড বাই k-1, ওকে, আমরা এই দুইটা ভ্যালু পাচ্ছি। বাকিটা কি একদম ইজি না, এ থেকে বি বিন্দু দূরত্ব আমরা কোন সূত্র ইউজ করে কাজ করি, x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার রুট ওভার যে কোনো দুইটা বিন্দুর, তাই সেভাবে আমরা এবি বিন্দু দূরত্ব বের করব, বসাবো, আমরা কি বের করবো, এডি বিন্দুর দূরত্ব বের করবো, আবার কি করব, এডি বিন্দুর দূরত্ব বের করব, 0 0 আছে, আবার এটা জানি, ঠিক আছে, বসাবো, বের করব, আবার কি এসি বিন্দুর দূরত্ব বের করব,
LHS ইকুয়ালস টু RHS চলে আসবে, অটোমেটিকভাবে ম্যাথটা মিলে যাবে। আমরা যখন মেবি প্রবলেম সলভিং ক্লাস করবো দেখেন আমরা অবশ্যই পুরো ম্যাথটা সলভ, অবশ্যই এই ম্যাথের মেইন পার্টটুকু মোটামুটি মানে এতটুকু যদি ধরতে পারো তাহলে আর এই ম্যাথ করা হয়েছে না, জাস্ট খালি ক্যালকুলেশন। তোমাদের মেইন কাজ করতে হবে কি, অবশ্যই ক্যালকুলেশন করে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা হচ্ছে গিয়ে এবার আমরা তাহলে একটা কাজ করি। আমরা হচ্ছে গিয়ে আমরা কিন্তু বলতে গেলে আমরা বিভক্তিকরণ বিন্দুর উপর ভিত্তি করে আমাদের শুধু বিভক্তিকরণ বিন্দু, আমরা কিন্তু কি পড়তেছি শুধু বিভক্তিকরণ বিন্দুর উপর ভিত্তি করে আমরা অলরেডি দুই টাইপের ম্যাথ, একটাতে কি থাকতে পারে, একটাতে K1 ইউজ করতে পারে, আবার মনে করো বিভিন্ন ধরনের কেস দিয়ে দিতে পারে যেখানে মনে করো অন্তর্বিভক্তি বহির্বিভক্তি দিয়েছে, দিয়ে পর তোমাকে একটা আলাদা একটা ইকুয়েশন সলভ করতে হতে পারে। তো এখন আমরা কি করব, এই অন্তর্ভুক্তি সূত্র করে আমরা পরের টাইপে যদি চলে যাই, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে একটা আননোন ভার্টেক্স। সেটা কি মনে করো, আননোন ভার্টেক্স ফাইন্ডিং, ঠিক আছে, আননোন ভার্টেক্স ফাইন্ডিং। ভার্টেক্স কি, ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষ, ঠিক আছে, শীর্ষ, ওকে, শীর্ষ। ভার্টেক্স শব্দের অর্থ হচ্ছে শীর্ষ, আননোন ভার্টেক্স। এখন আমরা একটু ফাইন্ড করার চেষ্টা করব, ভার্টেক্স, ওকে। তার মানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আননোন ভার্টেক্স বা আননোন শীর্ষ কিভাবে, মানে জিনিসটা কিভাবে কাজ করে। দেখো আমরা যদি একটা রম্বস আঁকি, আয়ত আঁকি, বর্গ আঁকি, সামান্তরিক আঁকি, সবগুলার একটা কমন একটা সম্পর্ক আছে, কি, তাদের কর্ণদ্বয় একে অপরকে মধ্যবিন্দুতে ছেদ করে, রাইট? একে অপরকে মধ্যবিন্দুতে ছেদ করে, তাই তো? সামান্তরিক হোক, আয়ত হোক, বর্গ হোক, রম্বস হোক। এখন মনে করো এইটার মনে করো এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে x1 y1, এটা মনে করো দেওয়া আছে x2, y2, এটা মনে করো দেওয়া আছে কি x3, y3, ওকে, x3, y3 দেওয়া আছে। তো এখন যদি মনে করো তোমাদের এই যদি তিনটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমাদের এখন কাজ কি হবে, ফোর্থ আননোন ভার্টেক্স বা আননোন শীর্ষ, অজানা শীর্ষ, এইটার কোঅর্ডিনেট কি হবে। এটাও কিন্তু বিভক্তিকরণ বিন্দুরই এক ধরনের ম্যাথ। কিভাবে আমরা ম্যাথটা করব, ম্যাথটা করার জন্য আমাদের দেখো আমরা জানি যে আমাদের কি এগুলো তো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে, রাইট? নিউমেরিক্যাল ভ্যালু সাজ মনে করতে আছে 3,5, 4,6, 8,10 এরকম ভ্যালু দেওয়া আছে, এরকম ধরো ভ্যালু দেওয়া আছে, অবশ্যই নিউমেরিক্যাল ভ্যালু। আমরা কি জানি, এই দুইটা ইউজ করে মনে আছে আমরা যে মধ্যবিন্দু সমীকরণ বের করছিলাম, সে কি ছিল মধ্যবিন্দু বলো তো বন্ধুরা? এখানে দেখো আছে x1 y1, আরেকটাতে কি আছে তোমাদের x2, y2, রাইট? x2, y2 আছে। যদি এটা থাকে তাহলে আমাদের মধ্যবিন্দু কেমনে বের করি? মধ্যবিন্দু যদি তোমার আলফা কমা বিটা হয়, মধ্যবিন্দু যদি তোমাদের আলফা কমা বিটা হয় তাহলে আমাদের আলফা ইকুয়ালস টু কি ছিল, আলফা ইকুয়ালস টু কি ছিল, x1 প্লাস x2, দুইবার আসছে, ওকে, x2 y2, আলফা ইকুয়ালস টু কি আসছিল, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 3। সিমিলার ভাবে এটাও করতে পারি কি, x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2, y3, তাহলে আমাদের এই ভ্যালুটা কত আসবে, x1। তাহলে আমাদের প্রথম কাজ কি, এর মধ্যবিন্দু বের করা, স্টেপ 1 ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার কর্ণ, ওকে। তাহলে কত আসতেছে, x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2। এখন মনে করো আমি এই পয়েন্ট জানি, এখন আমাকে এই পয়েন্ট বের করতে বলছে, দিস ইজ আলফা কমা বিটা, এটা বের করতে বলছে। এখন দেখো তো এটা কি তোমার বহির্বিভক্তির একটা কেস হয়ে গেল না? দেখো এই কর্ণের জন্য কিন্তু এটা একটা মধ্যবিন্দু, রাইট? মধ্যবিন্দুর কোঅর্ডিনেট আমি এখন বের করে ফেলছি ইউজিং দিস নন ভার্টেক্স। এখন আমরা এই আননোন ভার্টেক্সটা কেমনে বের করি, আমরা এটাকে ধরে নিছি কি আলফা বিটা। দেখো তো এইটা আর এটা সমান, এইটা যদি তোমার 5 একক হয় তাহলে এটাও 5 একক হবে, জানি না এককটা কি, মিটার হইতে পারে, সেন্টিমিটার জানি না। তার মানে এখন পুরোটা কত হবে, 10, এখান থেকে এতটুকু কত হবে, 5। তাহলে আমি যদি রেশিও করি 10/5 কত হবে, 2:1 অনুপাতে বহির্বিভক্ত করছে, ঠিক আছে? 2:1 অনুপাতে কিন্তু আমাদের কি বহির্বিভক্ত করছে। এখন আমরা মনে করি যে বহির্বিভক্ত সত্য ঝামেলা, আমরা মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করতে পারি। দেখো তো আমরা এটা জানি আলফা বিটা, আবার জানি x2 y2, আবার এটা কি মিড পয়েন্ট, তাই না? আমরা যেভাবে চিন্তা করব, লজিক্যাল চিন্তা করলে, অবশ্যই লজিক্যাল চিন্তা করলে আমাদের ম্যাথ মিলবে, আমরা যেভাবেই আমরা আগাই না কেন। তাহলে আমাদের আসতেছে কত, আলফা প্লাস x2 ডিভাইডেড বাই 2, আমরা যদি মিড পয়েন্ট চিন্তা করি, ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কত আসতেছে, x1 প্লাস x
3, এটা কিন্তু 3 ডিভাইডেড বাই 2, আবার কি আসতেছে বিটা প্লাস কত আসতেছে তোমার y2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কত আসতেছে বিটা প্লাস y2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কত আসতেছে তোমার y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2। এখন তুমি ইজিলি আলফা বিটার ভ্যালু বের করবা। এখন কথা হচ্ছে কি তোমাদের এমসিকিউতে আসলে এই জিনিসটা কেমনে করব, এটা একটা শর্টকাট মেথড লিখে নাও যে আননোন ভার্টেক্সের কি শর্টকাট মেথড। এভাবে যদি করো সেটাও হবে, এমনকি এভাবে করলে ফার্দার ক্যালকুলেশন করলেই আমরা শর্টকাট মেথডটা পেয়ে যাবো। তবে আমরা ডিজিলি মুখস্থ রাখতে পারি শর্টকাট মেথডটা, যার ক্ষেত্রে আলফার কোঅর্ডিনেট হবে হচ্ছে গিয়ে তোমার কত, মনে রাখবো আলফা, এইটা বের করতে বলছি, ঠিক আছে এইটা। তাহলে কি করব, তার যে অ্যাডজাসেন্ট দুইটা ভার্টেক্স আছে, অ্যাডজাসেন্ট মানে কি তার পাশে যে দুইটা ভার্টেক্স আছে মানে শীর্ষ আছে, সেই দুইটাকে আমরা কি করব, যোগ করব। x1 প্লাস x3 আমরা কি করতেছি, আননোন ভার্টেক্সের প্রথমে ভুজ বের করতেছি, অর্থাৎ x এর ভ্যালু বের করতেছি, মানে কি এখানে আলফা বের করতেছি। তাহলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা পয়েন্টের x এর ভ্যালু নিয়ে কাজ করতে হবে। কি করব, অ্যাডজাসেন্ট গুলার x এর ভ্যালু অর্থাৎ ভুজগুলা যোগ করব, আর অপোজিটের ভুজটা বিয়োগ করব। এইটা ঠিক আছে, বিটা হয়ে যাবে কত, ঠিক আছে y1 প্লাস y3 মাইনাস y2। ওকে, এটা হচ্ছে আলফা বিটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা শর্টকাট মেথড, ঠিক আছে। আমরা আরো কিছু তাহলে যদি শর্টকাট মেথড দেখি, মনে করো এবার মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের মনে করো তোমার এবার কি আছে, মনে করো তিনটা ভার্টেক্সই বের করতে বলছে, তিনটা ভার্টেক্সই আননোন, তোমাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে প্রত্যেকটার মিড পয়েন্ট, প্রত্যেকটা সাইডসের বা প্রত্যেকটা বাহুর মিড পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে কি করব, ধর এগুলো দেওয়া আছে তোমার, মনে করো সাপোজ ধরলাম x1, y1, এটা ধরলাম আমি কত x2, y2, এটাকে ধরলাম আমি কত x3, y3। ওকে, এখন আমাকে কি বলছে, প্রত্যেকটা ভার্টেক্সই বের করতে বলছে। এটাও খুব সিমিলার মেথড এটার মতোই। কি করব, অ্যাডজাসেন্ট দুইটা যোগ করব, অপোজিটটা বিয়োগ করব। সিমিলার ভাবে এইটার ভার্টেক্স হবে কত, অ্যাডজাসেন্ট কি কি আছে x1 আর x2, তাহলে এটা যদি আমরা বড় করে লিখি x1 প্লাস x2 মাইনাস x3 কমা y1 প্লাস y2 মাইনাস y3, এটা হচ্ছে গিয়ে তোমার কি ভার্টেক্স। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমাদের ভার্টেক্স বের হইলো কি আননোন ভার্টেক্স। যখন কি দেওয়া থাকবে, যখন তোমাদের কি দেওয়া থাকবে, অবশ্যই মিড পয়েন্টগুলো দেওয়া থাকবে, কিসের, ত্রিভুজের মিড পয়েন্টগুলো, সাইডসের মিড পয়েন্টের যখন দেওয়া থাকবে, সে সিমিলারভাবে এটা কেমনে বের করব। এটার ক্ষেত্রে কি হবে, x2 প্লাস x3 মাইনাস x1, y2 প্লাস y3 মাইনাস y1, ঠিক সিমিলারভাবে এটা কি হবে, y1 প্লাস y3 মাইনাস x1 প্লাস x3 মাইনাস x2, y1 প্লাস y3 মাইনাস y2, ঠিক আছে। এগুলো হচ্ছে কি শর্টকাট ফর্মুলাস, শর্টকাট, ঠিক আছে। তাহলে আমরা যদি আবার একটু পরে যাই, পরে কোথায় যাব বলো তো, আমরা দেখি, ও হ্যাঁ, এবার মনে করো আমরা একটু অন্য ধরনের একটু অ্যানালাইসিস করি। তোমাদের মধ্যে ধরো তোমরা যদি স্থিতিবিদ্যা পড়ো এবং গতিবিদ্যায় নয়, স্থিতিবিদ্যার মধ্যে এবং এই চ্যাপ্টারে এই বেসিক্সটা তোমাদের দরকার, যেটা আমি এই চ্যাপ্টারে দিয়ে যেতে চাচ্ছি, যে ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, লম্ববিন্দু, পরিকেন্দ্র, এই চারটার মধ্যে পার্থক্য কি, এই চারটার মধ্যে কি পার্থক্য কি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই চারটার মধ্যে পার্থক্য। তাহলে এটা যদি আমরা করি, দেখো একটা ত্রিভুজের মধ্যে ভরকেন্দ্র কি হয়, যেটাকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি। কেমনে বের করি, মনে করো x1 y1 আছে, x2 y2 আছে, x3 y3 আছে। এটা আমরা কি বিভক্তিকরণ সূত্রের মাধ্যমে প্রমাণ করি, তাই না, প্রুফগুলো। তাহলে কি করি দেখো তো, এটার মধ্যে এখন আমাকে এটা দেওয়া আছে, আগে আমরা ভর কেন্দ্র কিটা বের করি কেমনে, বের করার নিয়মটা হচ্ছে গিয়ে ভার্টেক্স থেকে, শীর্ষ থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টকে কানেক্ট করো, মিড পয়েন্ট থেকে ভার্টেক্সের উপর কানেক্ট করো, মিড পয়েন্ট থেকে ভার্টেক্স, যেগুলোকে আমরা কি বলি মধ্যমাত্র যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা কি বলি, ভর কেন্দ্র বলি, ঠিক আছে। তার মানে এগুলা কি সবগুলো হচ্ছে তোমার কি মধ্যমা, আর এটাকে আমরা বলতেছি কি ভর কেন্দ্র বা জি। অন্তকেন্দ্র কি, অন্তকেন্দ্র হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ, তার মানে এটা আমরা কি দেখলাম, এটা হচ্ছে তোমার কি ভর কেন্দ্র, ভর কেন্দ্র। এবার আসি আমরা কি অন্তকেন্দ্র, ঠিক আছে।
এবার আসি আমরা কি অন্তকেন্দ্রতে। অন্তকেন্দ্র জিনিসটা কি, x1, y1, তারপরে আছে কি x2, y2, তারপর আছে কি x3। এগুলো আমরা পরেও লিখতেছি, কারণ আমরা একটা শর্টকাট মেথড এটা দেখবো, আগে আমরা জিনতেছি। অন্তকেন্দ্র হচ্ছে গিয়ে কোণের সমদ্বিখণ্ডকগুলো কি করতেছি, কোণের সমদ্বিখণ্ডক কোথায় মিলিত হইতেছে আমাদের কোনো যায় আসে না। প্রত্যেকটা শীর্ষের একটা ত্রিভুজে যে 3টা কোণ আছে, সেই 3টা কোণের সমদ্বিখণ্ডকগুলো আঁকবো। সেটা অপোজিট সাইডে কোথায় মিলিত হচ্ছে আমার কোনো যায় আসে না, যেখানেই মিলিত হোক। কিন্তু এগুলো আবার একে অপরকে একটা নির্দিষ্ট পয়েন্টকে ছেদ করে, সেই পয়েন্টটাকেই বলতেছি আমরা কি, অন্তকেন্দ্র, যেটাকে আমরা ইংলিশে বলি কি, ইন সেন্টার। এটাকে আমরা বলি কি, সেন্ট্রয়েড। ঠিক আছে, আর ওটাকে আমরা কি বলি, ইন সেন্টার বা অন্তকেন্দ্র। এখন কথা হচ্ছে গিয়ে কি, আমাদের বলতো সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র কি। আচ্ছা, পরিকেন্দ্র বোঝার আগে আমরা আরেকটা জিনিস জানি, লম্ব বিন্দু কি। লম্ব বিন্দু, যেটাকে ইংলিশে বলা হয় অর্থ সেন্টার। লম্ব বিন্দু দেখো ঠিক একইভাবে মনে করো এ আছে, বি আছে, সি আছে, সেটা কি, এবার লম্ব বিন্দু বের করার সময় আমরা অপোজিট সাইডের মানে ভার্টেক্স থেকে যে ভার্টেক্স থেকে আমরা পিক করলাম, সেই ভার্টেক্সের তার অপোজিট সাইডের উপর একটা লম্ব টানবো। এটা যেন লম্ব হয়, এইখান থেকে এটার উপর লম্ব টানবো। দেখো লম্ব, চেষ্টা করতেছে লম্ব টানার, এটা চেষ্টা করছে লম্ব যদি হয়, তাহলে অবশ্যই যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে আমার মিলিত হবে, তাহলে অবশ্যই সেই বিন্দুটাকে আমরা কি বলবো, সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, এই বিন্দুটাকে আমরা বলবো কি, সেন্টার অফ, ভুল বললাম, এটাকে আমরা বলবো কি, লম্ব বিন্দু। এটাকে আমরা বলতেছি কি, লম্ব বিন্দু। ঠিক আছে, তার মানে কাজ কি, তার মানে আমি যদি একটু রিকল করি, ভার্টেক্স থেকে মধ্যমাত্রায় যেখানে যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে ভার্টেক্স, প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হবে সেটা হচ্ছে অন্তকেন্দ্র। ভার্টেক্স থেকে অপোজিট পয়েন্টের উপর লম্ব আঁকলে সেই লম্বগুলো যে পয়েন্টে মিলিত হবে তাকে আমরা কি বলবো, লম্ব বিন্দু বলবো। এখন কথা হচ্ছে পরিকেন্দ্র জিনিসটা কি। আমি একটু পরের পেজে যাই, পরিকেন্দ্রের ব্যাপারটা। পরিকেন্দ্র ব্যাপারটা কি, পরিকেন্দ্র ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু অদ্ভুত, যেটাকে আমরা সার্কাম সেন্টার বলি। লম্ববিন্দু পরিকেন্দ্রের মধ্যে আমাদের একটু সমস্যা হয়। পরিকেন্দ্র জিনিসটা হচ্ছে, সাপোজ মনে করি এ, বি এবং সি। ঠিক আছে, পরিকেন্দ্র জিনিসটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে লম্ববিন্দু এবং আমাদের যে ইন সেন্টার আছে তার একটা মিলিত রূপ। সেটা কি, দেখো আমাদের বলতো লম্ববিন্দু কি ছিল, এইখান থেকে এটার উপর একটা লম্ব আঁকবো। আর ভরকেন্দ্র কি ছিল, ভরকেন্দ্র হচ্ছে এইটার উপর একটা মধ্যবিন্দুতে আঁকবো। এখন কথা হচ্ছে গিয়ে, পরিকেন্দ্র বের করতে হলে আমরা প্রথমে একটা সাইড, আমাদের এবার ভার্টেক্সে মিলিত হওয়ার কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। আমরা কি করব, যে সাইডটা নিব সেই সাইডের আমরা আগে মিড পয়েন্ট বের করব। আমরা কি করতেছি, আমরা বের করতেছি কি, সার্কাম সেন্টার কি, এটা জানার চেষ্টা করতেছি। সার্কাম সেন্টার, যেটাকে আমরা কি বলতেছি, আরো বলতেছি কি, পরিকেন্দ্র, যেটাকে আমরা আরো বলতেছি কি, পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার বলতেছি। সার্কাম সেন্টার বের করার জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা প্রত্যেকটা সাইডসের মধ্যবিন্দুগুলো বের করব। মধ্যবিন্দু, তারপর কি করব, এই মধ্যবিন্দুগুলোর উপর লম্ব টানবো। এই যে লম্ব, এটা কিন্তু অবশ্যই ভার্টেক্স দিয়ে যাবে না, এই যে ভার্টেক্স দিয়ে যাবে না, বাট যেতেও পারে। দেখো ভার্টেক্স দিয়ে গেছে, একটাও কিন্তু ভার্টেক্স দিয়ে মিলবে না। তখন আমরা সেই পয়েন্টটাকে আমরা বলবো কি, পরিকেন্দ্র অর সার্কাম সেন্টার। তার মানে কি, দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে আমাদের দুইটা পয়েন্টের বৈশিষ্ট্য আছে। সেই দুইটা পয়েন্ট কি, ভরকেন্দ্র। কেন, কারণ ভরকেন্দ্রে আমরা অপোজিট সাইডের মধ্যবিন্দুর সাথে সংযোগ করছিলাম। আরেকটা কি আছে, লম্ব বিন্দু, তাই না, যেটাকে আমরা বলতেছি কি, অর্থ সেন্টার। এই দুইটার একটা মিলিত বৈশিষ্ট্যের রূপ হচ্ছে পরিকেন্দ্র। খালি একটাই পার্থক্য, আমাদের নট নেসেসারিলি যে অবশ্যই এই লাইনটা অবশ্যই প্রত্যেকটা ভার্টেক্সের সাথে মিলিত হবে। ঠিক আছে, তার মানে এখন আমরা একটু চেষ্টা করি যে এই চ্যাপ্টারে একটা শর্টকাট মেথডের মাধ্যমে কিভাবে আমরা এই পয়েন্টসগুলো বের করব। দেখো এখানে দেওয়া আছে এ, বি এবং সি।
ঠিক আছে। সাপোজ মনে করো এই পয়েন্টের মধ্যে এই পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, এই স্থানাঙ্কের দেওয়া আছে x2, y2 এন্ড এর স্থানাঙ্ক দেওয়া আছে কি x3, y3। তাহলে আমাদের প্রথম কাজ কি ভর কেন্দ্র, এটাও কি বিভক্তিকরণ যে বিন্দু বের করছিলাম সেখান থেকেই প্রুফ আসবে। কেমনে আমরা যদি প্রুফটা একটু বলি, দেখো তো অবশ্যই কি এটা মিডিয়ান, এটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু কেমনে বের করবো, x1 + x3 / 2, y1 + y3 / 2, সিমিলারভাবে এই তিনটা মিড পয়েন্ট বের করে ফেলবো। তারপর কি সেখান থেকে ধরো এই পয়েন্ট জানি, এই পয়েন্ট জানি, ইজিলি আমরা এই পয়েন্ট বের করবো। কিভাবে বের করবো, আমরা জানি একটি মধ্যমা ভর কেন্দ্রে কি হয় 2:1 অনুপাতে বিভক্ত করে। তারপর আমরা কি করবো 2:1 অনুপাতে বিভক্ত করে সেটা থেকে আমরা অন্তর্বিভক্তি সূত্র অর্থাৎ কি ইন্টারনালি সেপারেটেড যে আমরা ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি, রাইট। তার মানে এখন যদি আমরা একটু দেখি, আমরা এখন আর প্রুফটাতে যাব না, প্রুফটাতে না যে আমি ডিরেক্টলি এই জি এর ফর্মুলাটা লিখে দিচ্ছি। সেটা হবে হচ্ছে ওকে 3x1 + x2 + x3 / 3, y1 + y2 + y3 / 3। অবশ্যই কোঅর্ডিনেট দিতে হলে আমাদের তিনটা দাগ দিতে হবে। এরপরে কি আছে, আমরা কি বের করে ফেললাম, ভর কেন্দ্র বের করে ফেললাম, রাইট। এখন মনে করো এখন যদি আমরা অন্তকেন্দ্র বের করি, অন্তকেন্দ্র একটা শর্টকাট ফর্মুলা, এগুলা জাস্ট একটু দেখাই দেই। আমরা চাইলে তুলে নিতে পারো অন্তকেন্দ্রের শর্টকাট একটা ফর্মুলা আছে ABC। আমরা কি আঁকতেছি, কোণের সমদ্বিখণ্ডক আঁকতেছি, কিন্তু অবশ্যই কি আঁকতেছি, কোণের সমদ্বিখণ্ডক। অপর সাইডে কোথায় মিলিত হচ্ছে সেটা আমাদের কোণের সমদ্বিখণ্ডক আঁকতেছি। এই অন্তকেন্দ্রের কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে তোমার কি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এইটার বের করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে ABC। এই তিনটা সাইডের তোমার লেন্থ লাগবে। সেটা কি AB এর সাইডের লেন্থ আমরা কেন C বলতেছি, কারণ সেটা কি C ভার্টেক্সের অপোজিট, সাধারণত ভার্টেক্সেরই ছোট হাতের অক্ষর দিয়ে আমরা তার অপোজিট সাইডটাকে ডিনোট করে থাকি, এটা একটা ইউনিভার্সাল রুল। তো সেটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে, নিচে হয়ে যাবে A + B + C, আর উপরে হবে ax1 + b ax1, যদি আমাদের এইটা x1 y1 হয়, খেয়াল করে দেখো অবশ্যই একটা মেথড আছে, একটা নিয়ম আছে, এন্ড এটা যদি তোমার x3, y3 হয় তাহলে কি আসতেছে ax1 + b যদি নেই তাহলে কোনটা নিব বলো তো, x2, অপোজিট a নিছি x1, b নিব x2 + c x3। ঠিক আছে, ঠিক সিমিলার ভাবে পরিকেন্দ্রেরও বের করা যায়। সেটার ক্ষেত্রে ফর্মুলাটা সাপোজ মনে করো ছিল sin twice a + sin twice b + sin twice c ইনটু মনে করো sin twice a, এখানে যা sin twice a থাকবে, এখানে sin twice b থাকবে, এখানে sin twice c থাকবে। সেটা মনে করো চলে আসবে তোমার হচ্ছে গিয়ে লম্ববিন্দু। আর যদি তোমরা পরিকেন্দ্র বের করতে চাও, এখানে আসবে tan a + tan b + tan c, এখানে চলে আসবে tan a tan b tan c। এটা আমরা অবশ্যই যখন ভর্তি পরীক্ষা করব, অ্যাডমিশন যখন করব, তখন আমরা এগুলো নিয়ে আরো বিশদ আলোচনা করব। ঠিক আছে, আমরা জাস্ট একটু, যেহেতু আমাদের এইচএসসি আমাদের অত জানার, এখন আমাদের এইচএসসিটাই মেইন ফোকাস, তো আমরা শুধু ভরকেন্দ্র অন্তকেন্দ্রের জাস্ট আমরা শর্টকাট ফর্মুলাটা শিখলাম। এছাড়াও মনে করো যে আমরা এখানে একটু এক্সট্রা পড়তেছি, ধরো তোমাদেরকে ডিরেক্টলি ধরো এই ধরনের ফর্মুলা বা অনেক কিছুই মনে করো ডিরেক্টলি দেওয়া থাকবে না, আমরা একটু এক্সট্রা পড়বো। কারণ হচ্ছে গিয়ে তোমরা এইচএসসির ক্ষেত্রে যখন একটু খেয়াল করে দেখবা যে ফিজিক্স 2টা পার্ট থাকে, কেমিস্ট্রি 2টা পার্ট থাকে, ম্যাথ 2টা পার্ট থাকে। এটার মধ্যে একটা নর্মাল রুল থাকে বোর্ডের, যে একটা পার্ট একটু কঠিন হবে, একটা পার্ট ইজি হবে, আর এই 6টা পার্টের মধ্যে একটা পার্ট খুবই টাফ হবে। এমনকি এমন টাফ হবে যে যেটা তোমাদের বইয়ের বাইরে থেকেও কিছু কিছু জিনিস চলে আসবে। তো তোমাদের কিন্তু সেই জিনিসটা ট্যাকেল করতে হবে। যেমন আমার ব্যাচ ছিল হচ্ছে গিয়ে 18 ব্যাচের যদি তোমরা ফিজিক্স সেকেন্ড পার্ট কোশ্চেনটা দেখো, তাহলে তোমরা দেখতে পারবা যে এটা কিন্তু অবশ্যই বইয়ের বাইরের অনেক কনসেপ্ট কিন্তু আমাদের ইউজ করা হয়েছে। যেমন গসেস লয়ের সাথে ম্যাগনেটিজমের একটা অদ্ভুত মিলন দিয়ে একটা ম্যাথ করছে, যেটা আমরা কেউই পারি নাই বলতে গেলে। সো অবশ্যই কিন্তু তোমাদের প্রিপেয়ার করতে হবে ওর্স্টের জন্য। ঠিক আছে, আর আরেকটা জিনিস তোমাদের বলে নিতে চাই যে আচ্ছা, এইচএসসিতে মনে করো যে A+ পায় এখন অনেক, কিন্তু ভর্তি পরীক্ষায় 100 গুণের মতো প্রায় সংখ্যাটা কমে আসে কেন? এটার পিছনে কারণটা কি? এটার পিছনে একটা কারণ হচ্ছে গিয়ে এইচএসসিতে খেয়াল করে দেখবা পার্থক্য কি এতটাই বেশি যে এইচএসসির কোশ্চেন আর ভর্তি কোশ্চেন না জানি কতটা হেরফের, এতটা কিন্তু হেরফের না। ধরলাম 18-20
এতটা পার্থক্য থাকে। তাহলে কিন্তু 100 গুণের পার্থক্য কেন স্টুডেন্টের মধ্যে হয়ে যায়? এখানে একটা কারণ হচ্ছে, দেখবা যে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা স্টুডেন্টগুলা সবাই পরীক্ষার মধ্যে প্রচুর পরিমাণে নকল করি, এর খাতা দেখি ওর খাতা দেখে আমরা কি করি, A+ পাই, গোল্ডেন পাই। কিন্তু আমি হলফ করে বলতে পারি, যদি তোমাদের গার্ড করা দেওয়া হয়, তারপর তোমাদের প্র্যাকটিক্যালগুলো যদি আমাদের ফেয়ারলি চেক করা হয়, এমনকি যে ফেয়ার গার্ড হয়, তাহলে অবশ্যই নাম্বারটা দেখবা যে অটোমেটিক 100 গুণ নিচে নেমে আসছে। ঠিক আছে? তো এই জন্যই আমরা কি করব, সবসময় একটু এক্সট্রা পড়ার ট্রাই করব আর একটু কেস বুঝে পড়ার ট্রাই করব। ওকে, তার মানে এবার আমরা একটু দেখি, পরের আমরা একটু দেখি তাহলে 3.1 থেকে 3.4 এর মধ্যে আমি কিছু বাদ দিছি কিনা। হ্যাঁ, একটা জিনিস বাদ আছে, সেটা কি বলতো? সেটা কি? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি বলি যে ক্ষেত্রফল সম্পর্কিত সূত্র। ক্ষেত্রফল সম্পর্কিত সূত্রগুলো কি? সেটার মধ্যে দেখো যে আমরা যদি পরে যাই, মনে করো এই যে একটা ত্রিভুজ, এটা কি আছে, এ বি সি, এটা মনে করো দেওয়া আছে কি x1 y1, এটা দেওয়া আছে কি তোমার x2, y2, এটা দেওয়া আছে কি তোমার x3, y3, এটা দেওয়া আছে x1 y1, x2 y2, আর এটা কি দেওয়া আছে x3 y3 দেওয়া আছে। এখন মনে করো আমাদের নরমাল, তারপরে কি আছে আমাদের বললাম, তার মানে আমরা এই চ্যাপ্টারের মধ্যে শুরুতে পেলাম কার্টেসিয়ান পোলার, তারপরে বিভক্তিকরণ সূত্রের উপর ভিত্তি করে 3 টাইপের ম্যাথ দেখলাম। তারপরে এখন আমরা কি দেখব, ক্ষেত্রফল সংজ্ঞা। এটা একদম নরমাল জিনিস, এটা আমরা এসএসসি লেভেলে শিখে আসছি। সেটা জাস্ট আমরা কি ডেল ইকুয়ালস টু কি লিখব, অবশ্যই আমরা এখন এই ফর্মুলাটা আমরা ডিটারমিনেন্টের ফর্মুলা ইউজ করব। আমরা অবশ্যই এসএসসি এর ফর্মুলা ইউজ করব না, অবশ্যই আমরা চিন্তা করব কি অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ, ম্যাটার করে না। আমাদের নেগেটিভ আসলে আমরা অবশ্যই সাইনটাকে পজিটিভ দিয়ে কাজ করে ফেলবো। 2y2 x3 y3 আর কি নিব 1 1 1। ওকে, এটা হয়ে গেল আমার ডেলের সূত্র। আর এই এসএসসি সূত্রটাও তাইলে ইউজ করতে পারো। সেটা কি ছিল বলো তো, x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 তারপর হাফ দিয়ে এভাবে গুণ করে, সেটাও তোমরা চাইলে ইউজ করতে পারো, এমন কিছু না। তবে এখানকার মধ্যে একটা জিনিস সাপোজ যদি ষড়ভুজ দেওয়া থাকে, যদি ষড়ভুজ অনেকগুলো ভুজ দেওয়া থাকে, এন্ড তোমাকে বলা থাকবে কি, ধরো এই পয়েন্টটা দেওয়া থাকবে কোশ্চেনে, মনে করো দেওয়া আছে এটা ধরো 3,5, সাপোজ এটা ধরো দেওয়া আছে 6,9, এটা ধরো দেওয়া আছে 8,10, এটা দেওয়া আছে মনে করো 1,5, এটা ধরো দেওয়া আছে -7, -9, ঠিক আছে? এরকম ধরো পয়েন্টগুলো দেওয়া আছে 3,2। তোমাকে পরীক্ষায় বলবে যে 3,5, 8,10, আমার সিকোয়েন্সটা খেয়াল করবা, 3,5, 8,10, 6,9, 1,5, -7,9 ও 3,2 দ্বারা গঠিত বহুভুজের ক্ষেত্রফল বের করো। তো এইখানে কিন্তু তুমি যদি এখন সুন্দরভাবে ঢালাওভাবে যদি তুমি ওই যে এসএসসি সূত্রটা ইউজ করে যদি করো, যে আচ্ছা যেভাবে আছে যে সিকোয়েন্স আছে ওই সিকোয়েন্সে করে দাও, তাহলে কিন্তু অবশ্যই উল্টাপাল্টা একটা অ্যান্সার আসবে। অবশ্যই তখন আমরা কি করব, আমরা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকবো, সেটার পর আমরা অ্যাজাম্পশন করে প্রত্যেকটা পয়েন্ট আঁকবো, প্রত্যেকটা পয়েন্ট আমরা এমনি নিয়ে নিব। ঠিক আছে? এরকম প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, অবশ্যই পর অ্যান্টি ক্লকওয়াইজলি পয়েন্টগুলো বসাইতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজলি পয়েন্টগুলো অবশ্যই আমাদের বসাতে হবে। আর যদি ডিটারমিনেন্ট ইউজ করি, আমরা তো ইজিলি ক্যালকুলেটর দিয়ে আমরা এই পুরো জিনিসটা সলভ করতে পারি। এরপর আমাদের যে কনসেপ্টটা আছে সমরেখার কনসেপ্ট, একটা সরলরেখা কখন সমরেখা হবে, ঠিক আছে? একটা সরলরেখা কখন সমরেখা হবে, এইটা আমরা কিভাবে বের করব, সমরেখার কনসেপ্টটা কিভাবে করি, এইটা করার প্রসেসটা হচ্ছে গিয়ে দেখো তো যে কিভাবে কোশ্চেনটা থাকবে, যে এত এবং এত বিন্দু, সাপোজ মনে করো 6,10, 5,9 এবং 3,1 বিন্দু দ্বারা বিন্দু 3টি সমরেখ বিন্দু বা 3টা পয়েন্ট ইজ কোলিনিয়ার। এটা আমরা তাহলে কিভাবে করব? দুইটা প্রসেস আছে এটা করার। 3টা যদি দেওয়া থাকে, দেখো তো সমরেখ হইতে হইলে আমাদের প্রথম প্রসেসটা হচ্ছে গিয়ে ওই 3টা বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করব। ওই 3টা বিন্দু দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। সেই ক্ষেত্রফলের ভ্যালু যদি তোমার 0 আসে, তাহলে আমরা বলে দিব কি ওই বিন্দু 3টা সমরেখ। আবার এরকম আসতে পারে 6,10, 7,9 এবং a,7 এর ভ্যালু কত হইলে 3টা বিন্দু সমরেখ হবে। সেক্ষেত্রেও আমরা এই জিনিসটা ইউজ করতে পারি যে 3টার ক্ষেত্রফল বের করব, তখন মনে করো আসলো 7,10, 1, তারপর 1, 5, 3, আর মনে করো আসলো a-3, এটা তো 1 আসবে, এটা 1। তখন মনে করো আমরা এখান থেকে এর ভ্যালু বের করে করতে পারবো। তবে সমরেখার কনসেপ্টে এটা অতটা এফিশিয়েন্ট একটা মেথড না। আমরা অবশ্যই এই মেথডটা ইউজ করব না, আমরা এখানে ইউজ করব দ্য স্লোপ মেথড। আমরা এখানে অবশ্যই স্লোপ মেথড ইউজ করব। আমরা এখানে অবশ্যই কি ইউজ করব, স্লোপ মেথড ইউজ করব। তাহলে স্লোপ মেথড যদি ইউজ করতে চাই, তাহলে অবশ্যই কি থাকবে, এই মনে করো একটা সরলরেখা আছে, এখন আমাকে বলে দিবে কি এই। এখন দেখো তো সমরেখা হইলে কি করতে হবে, আমরা যে কোনো দুইটা করে বিন্দু নিব। দুইটা বিন্দু করে নিলে দুইটা বিন্দুর কি বের করতে পারি, আমরা ঢাল বের করতে পারি, স্লোপ। সেই স্লোপগুলা কি হবে, অবশ্যই সমান হবে। যদি সমরেখা হইতে চায়, তাহলে অবশ্যই যে কোনো দুইটা বিন্দুর অবশ্যই স্লোপগুলা কি হবে, সমান হবে। সাপোজ মনে করো এটা দেওয়া আছে 6,10,
এটা দেওয়া আছে মনে করো 9,1, এটা দেওয়া আছে a,5। আমরা কি করবো, মনে করো এই দুইটা বিন্দুর একটা স্লোপ বের করব m1। আবার মনে করো এখন তোমার ইচ্ছা বা এই দুইটা বিন্দু বা এই দুইটা বিন্দু নাও, তার একটা যে কোনো ইচ্ছা যে কোনো দুইটা বিন্দু নেব, তার একটা স্লোপ বের করব। তারপর কি করব, অবশ্যই সমরেখ হতে হলে অবশ্যই কি হতে হবে, স্লোপ সমান হতে হবে। তারপর সেখান থেকে আমরা কি বের করে ফেলতে পারি, এর ভ্যালু বের করতে পারি। অবশ্যই স্লোপের ফর্মুলাটা কি ছিল, m1 ইজ ইকুয়ালস টু ছিল কি, ডেল অফ y ডিভাইডেড বাই ডেল অফ x। ডেল অফ y বলতে কি, চেঞ্জ অফ অর্ডিনেট, অর্থাৎ y2 মাইনাস y1 দিয়ে চেঞ্জ অফ অ্যাবসিসা x2 মাইনাস x1। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তার মানে কি, এই গেল হচ্ছে আমাদের সমরেখর কনসেপ্ট। তাহলে আমাদের 3.1 থেকে 3.4 এর মধ্যে আমাদের যা যা কনসেপ্ট ছিল তা কিন্তু মোটামুটি একটা সাম আপ হয়ে গেল। কিসের জন্য, এইচএসসির জন্য। এখান ক্ষেত্রে আমরা 3.4 এর ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এক্সট্রা একটা জিনিস আছে কি, সঞ্চার পথের সমীকরণ বের করা। সঞ্চার পথের সমীকরণটা কিভাবে বের করব, সঞ্চার পথের সমীকরণ বের করার ফর্মুলাটা হচ্ছে গিয়ে, ফর্মুলা না, সঞ্চার পথ বলতে গিয়ে কি, তোমাকে যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিবে অ্যান্ড কি বলে দিবে, সেই পয়েন্টের কি বলে দিবে, যে কিছু ইনফাইনিট সেটস অফ পয়েন্ট আছে, যে ইনফাইনিট সেটস অফ পয়েন্ট একটা সিম্পল একটা কন্ডিশন মেনটেন করবে, দিয়ে তোমাকে ওই কন্ডিশনটা বলে দিবে, ওই কন্ডিশনটার রেসপেক্টে তোমাকে ওই ইনফাইনিট সেটস অফ পয়েন্টটা বের করতে হবে। আমরা জানি যে কোনো ইকুয়েশনেরই একটা আলাদা রূপ হচ্ছে কি, ইনফাইনিট সেটস অফ পয়েন্ট। তার মানে কি, তোমাকে ইকুয়েশন ডেভেলপ করতে বলছে, ঠিক আছে, সেই ইকুয়েশনের জাস্ট তোমাকে কন্ডিশনটা দেওয়া আছে। তার মানে কি, আমরা কন্ডিশন ওয়াইজ জাস্ট আমরা অ্যাপ্লাই করবো, যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে আমরা কি করব, ওই যে সেটস অফ পয়েন্টটার বের করবো। এটার ক্ষেত্রে যে স্টেপগুলো মেনটেন করবো, স্টেপ 1 অবশ্যই কি করব, ইনফাইনাইট সেটস অফ পয়েন্টের একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট চুজ করব। রিপ্রেজেন্টেটিভ পয়েন্টটা কি হতে পারে, x, y। আমরা চুজ করলাম যে x, y বি দ্য রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট অফ দ্য ইনফাইনাইট সেটস অফ পয়েন্ট। তারপরে কি করব, আমরা যে কন্ডিশন আছে সেই রিপ্রেজেন্টেটিভ পয়েন্টটা ধরে আমরা সেই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে তারপর আমাদের যে ফাইনাল যে ইকুয়েশনটা আসবে, সেই ফাইনাল ইকুয়েশনটাই কি হবে, আমাদের কাঙ্ক্ষিত সঞ্চার পথের সমীকরণ। আমরা একটা ম্যাথ দিয়ে এটা বুঝি, এটা ম্যাথ যদি আমি চুজ করি, আমরা যদি একটু এসইও আমাদের বইতে যাই, একটু কেতাবের বইতে যাই, ওকে, একটু কেতাবের বইতে যায় একটা সঞ্চার পথের দিয়ে। হ্যাঁ, দেখো সঞ্চার পথের সমীকরণের মধ্যে আমরা যদি একটা ম্যাথ দেখি, দেখো এই ম্যাথটা না, দেখো বলে দিছে কি, আমরা পরের পেজে যাই, সঞ্চার পথ আমরা করতেছি কি, সঞ্চার পথ, ওকে, বলে দিছে কি, আমি জাস্ট একটু ম্যাথ দিছি। আমরা অবশ্যই প্রবলেম ক্লাস করব কবে, নেক্সট উইকের সোমবার আমরা অবশ্যই প্রবলেম ক্লাস করব। সেখানে আমরা আরো সবকিছুই প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করব, সেখানে অত থিওরির কোনো অ্যানালাইসিসই থাকবে না সেখানে। তার মানে আমরা যদি দেখি যে দুইটা স্থির বিন্দু আমাকে দেওয়া আছে, দুইটা স্থির বিন্দু দেওয়া আছে, কি কি দেওয়া আছে, দুইটা স্থির বিন্দু, একটা দেওয়া আছে a, 0, দুইটা স্থির বিন্দু দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কি b, 0, a। ঠিক আছে, এই দুইটা স্থির বিন্দু দেওয়া আছে। এই দুইটা স্থির বিন্দু হতে এমন একটা ইনফাইনাইট সেট পি সেটের অন্তর্ভুক্ত প্রতিটি বিন্দুর দূরত্ব সর্বদা, দূরত্বের অন্তর সর্বদা কত বলে দিছে, টুয়াইস এ। তাহলে পি এর সঞ্চার পথ বের করো, মানে কি, আমাকে এমন একটা সেটস অফ পয়েন্ট দিয়ে দিছে, আমি জানি না সেটা কি এরকম দেখতে, এমন একটা সেটস অফ পয়েন্ট দিয়ে দিছে, যেই পয়েন্টের প্রত্যেকটা বিন্দুর একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে, প্রত্যেকটা বিন্দুরই কমন বৈশিষ্ট্য হচ্ছে, সেই যে কোনো বিন্দু নাও, যে বিন্দু না, এখানে ইনফাইনিট অ্যামাউন্টস অফ পয়েন্টস আছে, যে কোনো পয়েন্ট নাও, সেই পয়েন্ট থেকে যদি এইটার দূরত্ব বের করো, সেই পয়েন্ট থেকে যদি তুমি এইটার দূরত্ব বের করো, এই দূরত্বগুলোকে যদি আবার স্কয়ার করে বিয়োগ করো, অর্থাৎ কি, দূরত্বের অন্তর, দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কয়ার অফ দ্য ইচ ডিস্টেন্স, তাহলে সেই ভ্যালুটা বলে দিছে কত, টুয়াইসে। এই যে আমাদের এই কন্ডিশনটা বলে দিছে, আমাদের কি ধরে নিয়েছে, আমাদের ইনফাইনিট সেটস অফ পয়েন্ট বলছে, ইনফাইনিট অফ সেটস অফ পয়েন্টের জন্য আমরা একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বের করতেছি, সেই রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট ধরে আমরা কি করব, কন্ডিশনটা অ্যাপ্লাই করব, তারপর আমাদের যে এক্স ওয়াই যে সমীকরণটা আসবে সেটা বের করে ফেলবো। চাইলে তোমাকে কিন্তু এখানে পোলার ইকুয়েশন আসতে পারে, যদি পোলার ইকুয়েশন আসে, এটা আমরা এইচএস এর জন্য করব না, আমরা অবশ্যই ভর্তির জন্য করব, তখন আমরা আলোচনা করবো। তাহলে স্টেপ 1 করি, আমরা ধরে নেই যে লেট বি দ্য রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট পি ইকুয়ালস টু এক্স, ওয়াই ধরে নিলাম। তাহলে এখন আমাকে কি বলছে, আমি একটু দেখি, পয়েন্ট থেকে বলছে যে পি থেকে এইটার দূরত্ব এটা, তো আমরা দূরত্ব বের করতে হবে। এখান থেকে এটা দূরত্ব বের করা কি পৃথিবীর সবচেয়ে একদম এসএসসি লেভেল ম্যাথমেটিক্স। সেটা কি, দূরত্ব পি এ কত হয়ে যাবে, পি এ হয়ে যাবে কত, x1 মাইনাস x2 হোল স্কয়ার, এই যে লিখছি x1 মাইনাস x2 হোল স্কয়ার, এটা কত দেওয়া আছে একটু দেখি না, আমি মনে ভুল তুলছি না, এটা a, 0 দেওয়া আছে, ওকে, এটা ছিল a, 0, তাহলে লিখেছে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস কত, y1 মাইনাস y2 হোল স্কয়ার, রাইট। ঠিক একইভাবে পি বি কত দেওয়া আছে,
এটা কি স্কোয়ার, কারণ কি রুট ছিল, তাই না? কারণ কেন বলেছে দূরত্বের বর্গের অন্তর, তাই আমরা কি করতেছি দূরত্বগুলোকে বর্গ করতেছি তারপর অন্তর করতেছি, ঠিক আছে? তাহলে দূরত্বের বর্গের অন্তর, তাই এই জন্য দূরত্ব করলাম তার বর্গ করলাম, বের করব, তারপর দুইটা অন্তর করবো। যে ভ্যালুটা কত বলে দিছে, যে ভ্যালু বলে দিছে টোয়াইস, এখানে খুব খেয়াল করতে হবে, দূরত্বের বর্গের অন্তরের মান বলে দিছে টোয়াইসে। এখন দূরত্বের বর্গ, কোনো কিছুর বর্গ সবসময় কি একটা পজিটিভ ভ্যালু হয়, তাহলে দুইটা পজিটিভ ভ্যালু বিয়োগ করলে সেটা নেগেটিভ ভ্যালু হতে পারে, পজিটিভ ভ্যালু হতে পারে, রাইট? দুইটা পজিটিভ ভ্যালু, সাপোজ একটা বড় পজিটিভ ভ্যালু, একটা ছোট পজিটিভ ভ্যালু, বিয়োগ করলে প্লাস ভ্যালু আসবে। একটা ছোট পজিটিভ ভ্যালু, একটা নেগেটিভ, বড় পজিটিভ ভ্যালু, দুইটাকে যদি বিয়োগ করি তখন কি অবশ্যই নেগেটিভ আসবে। তার মানে অবশ্যই কিন্তু দূরত্বের বর্গের অন্তরে ভ্যালু বলে দিচ্ছে টোয়াইসে, অবশ্যই এখানে প্লাস মাইনাস ইউজ করে কাজ করতে হবে। তাহলে আমরা যদি এখন করি পিবির ভ্যালু কত আসবে, সিমিলারলি এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস কত বলে দিছে, এটা আমি কি ভ্যালু ভুল তুলছি নাকি আবার, a, 0 আর এটা হচ্ছে 0, ছোট হাতের, হ্যাঁ, তাহলে আসছে কত y মাইনাস a হোল স্কোয়ার। তারপরে আমরা কি করব বলো তো, অবশ্যই পি এ স্কোয়ার কি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন গিভেন ডেটা পি এ স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত দিয়ে দিছে, প্লাস মাইনাস টোয়াইসে। এখন জাস্ট আমরা ভ্যালু বসায় নর্মাল ক্যালকুলেশন করব, করার পরে যেটা আসবে তাই, আমি জানি না কি আসবে, আমি সহজপথে সমীকরণ জানি না কিরকম আসতে পারে। সো আমি যদি এটা একটু করে দেই, এটা অবশ্যই করবা, এটা করার পরে আমি জাস্ট অ্যান্সারটা লিখে দেই, অ্যান্সারটা আসবে তোমার কত, y ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস 1, ওকে? আসলো y ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস 1, রাইট? এটা আসলে মনে করো সঞ্চার পথের সমীকরণ। এখন মনে করো আমরা কিন্তু এই চ্যাপ্টারে মোটামুটি সব ধরনের কনসেপ্ট নিয়ে অ্যানালাইসিস করলাম, ম্যাথ কিন্তু করলাম না। ম্যাথ অবশ্যই আমরা করব, অন্য একটা ক্লাসে আমরা কনসেপ্ট নিয়ে অ্যানালাইসিস করতেছি। তো তারপরে আচ্ছা, এখন সঞ্চার পথ, এখানকার মধ্যে আমরা প্রি অ্যাডমিশন বা অ্যাডমিশনের সময় দুটো টপিক আমরা এক্সট্রা পড়বো, সেটা কি পরিমিতিক বা প্যারামেট্রিক সঞ্চার পথের সমীকরণ, আরেকটা হচ্ছে গিয়ে অক্ষ স্থানান্তর। এই দুইটা জিনিস আমরা এখানে পড়বো না। তাহলে কি পরিমিতিক, যেটা হচ্ছে গিয়ে আমাদের যদি কোনো পার্সোনাল ব্যাচ থাকো বা যদি থাকো তাহলে হচ্ছে সেখানে আমরা পড়াই। এখন যেহেতু এটা লাইভ ক্লাস, এক ক্লাসে ফুল সরলরেখা পরিমিতিক সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে? যেটা মনে করো যে তোমাদের দেখলাম রূপন্তী নামে একটা নতুন বই আসছে, সেটার মধ্যে হালকা পাতলা আছে, প্লাস মনে করো যে আমরা মিললে এটা অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্যই পড়ছি সঞ্চার পথের সমীকরণ। আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের কি অক্ষ স্থানান্তর, ওকে? এটা হচ্ছে পরিমিতিক সঞ্চার পথের সমীকরণ, আর এটা হচ্ছে গিয়ে তোমার কি অক্ষ স্থানান্তর, ওকে? এই দুইটা জিনিস আমরা পড়বো না, এই দুইটা জিনিস আমরা অ্যাডমিশনের জন্য পড়বো বা পরে পড়বো, ওকে? তার মানে আমাদের কি গেল, প্রথম কিন্তু কি গেল 3.1 থেকে 3.4 শেষ হয়ে গেল, ওকে? ওকে, তার মানে এখন আমরা দেখি পরের যদি দেখি, পরের গুলোতে সাধারণত কি আছে, পরেরটাতে আছে হচ্ছে গিয়ে তোমার মেইনলি ইকুয়েশনস অফ স্ট্রেট লাইন্স, রাইট? ইকুয়েশনস অফ স্ট্রেট লাইন্স নিয়ে আমরা কথাবার্তা বলবো, ইকুয়েশনস অফ স্ট্রেট লাইন্স। তো তারপরে যদি আমরা একটু দেখি যে একটা সরল রেখার বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশনের উপর বেস করে আমরা এক এক ধরনের সরলরেখার সমীকরণ একটু অ্যানালাইসিস করি। দেখো প্রথমে ধরো দেওয়া আছে, একটু পানি খেয়ে নিই, আমি একটু কমেন্ট পড়ে আসি। নতুন ফেজ শুরু করার আগে একটা কমেন্ট পড়ে আসা দরকার। নসিফ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। স্যার কোন বইয়ের ক্লাস করাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি কোন বই না, আমি অ্যাকচুয়ালি এখানে কনসেপ্ট নিয়ে অ্যানালাইসিস করতেছি। কনসেপ্ট নিয়ে অ্যানালাইসিস করার পরে আমি অ্যাকচুয়ালি যেটা থেকে বই থেকে করাই না, অ্যাকচুয়ালি আমার হচ্ছে গিয়ে নিজস্ব কিছু ম্যাথস আছে, যেটা টাইপ ভিত্তিক ম্যাথ। সেই টাইপ ভিত্তিক ম্যাথসের উপর আমরা আলাদা ক্লাস নিব, প্রত্যেকটা টপিকের উপর শুধু সেখানে ম্যাথ থাকবে। আমরা এখানে জাস্ট কনসেপ্ট নিয়ে অ্যানালাইসিস করতেছি, যেন মনে করো যে এই ক্লাসটা তুমি দেখে যেন তোমরা ইজিলি যেন ম্যাথ করতে পারো, তোমাকে যেন আবার থিওরি ধরো হঠাৎ করে ভুলে গেছো এরকম যেন কোনো প্রবলেমস না আসে। আমরা কনসেপ্ট ভিত্তিক ক্লাস করাচ্ছি, টাইপ ভিত্তিক ক্লাস করা, আমরা প্রবলেম অন্য কাজ করবো। আমি অবশ্যই যখন প্রবলেম করাবো, যেহেতু এইচএসসির জন্য আমি আপাতত সাজেস্ট করবো এসইউ আহমেদ। আমরা কেতাব আমরা করব, অবশ্যই কেতাব আমরা করব অবশ্যই ভর্তি পরীক্ষার সময়। যে ওকে জ্যামিতি সরলরেখা, আসসালামু আলাইকুম সালাম ভাই।
বেসিক ক্লাস নিচ্ছে, হ্যাঁ বেসিক, আজকে আমরা জাস্ট হচ্ছে গিয়ে বেসিক্স, দেরি করে ফেললাম, সমস্যা নেই, ক্লাসটা দেখতে থাকেন। ওকে, তারপর লিখছে থ্যাংকস ফর, শাফিন রহমান লিখছেন থ্যাংকস ফর ডিসক্রাইবিং দ্য টার্মস ইন ইংলিশ, অ্যাপ্রিসিয়েটেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে কি এখন আমরা কি যাব, সরলরেখা সমীকরণ নিয়ে কাজ করি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা তাহলে পরের ফেজে চলে আসলাম। সো পরের ফেজে যদি আসি, সরলরেখা সমীকরণ, সরলরেখার সমীকরণ, বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বের করব, অর্থাৎ ইকুয়েশনস অফ স্ট্রেট লাইনস। বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া থাকবে। সাপোজ মনে করো একটা স্ট্রেট লাইন ধরো বলা আছে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল, একদম বেসিক শুরুতে। যদি ওয়াই অক্ষের সমান্তরাল একটা স্ট্রেট লাইন হয়, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কিরকম হবে? অবশ্যই এক্স ইকুয়ালস টু সামথিং। হোয়াট ইজ সামথিং? সামথিং কি বোঝায়? সামথিং বোঝাবে ওয়াই অক্ষ থেকে এটার দূরত্বটা, এটাই হচ্ছে তোমার সেই সামথিং। এটা বলা থাকবে না, এটা আমাদের কেমনে? সাপোজ মনে করো ধরা আছে যে ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা যা মনে করো -2,3 পয়েন্ট দিয়ে যায়। ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা যা -2,3 পয়েন্ট দিয়ে দেয়, সরলরেখার সমীকরণটি বের করো। আমরা জানি যখনই বলা থাকবে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, আমি লিখে ফেলবো কি, এক্স ইকুয়ালস টু সামথিং। এই সামথিংটা এখন বের করতে হবে। সামথিংটা আমি কি বলতেছি? ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব। আমাকে এখন দেখো বলা আছে যে সরলরেখাটা কত পয়েন্ট দিয়ে যায়? -2,3 পয়েন্ট দিয়ে যায়। এখন দেখো তো একটা পয়েন্ট দেওয়া আছে সরলরেখার মধ্যে, একটা পয়েন্টের অ্যাবসে থাকে, অর্ডিনেট থাকে। আচ্ছা দেখো তো একটা পয়েন্ট এক্স অক্ষ থেকে কতটুকু দূরে, একটা পয়েন্ট এক্স অক্ষ থেকে কতটুকু দূরে, সেটা আমরা অ্যাকচুয়ালি কি বের করি? দেখো তো একটা পয়েন্ট ধরো এটা দেওয়া আছে এক্স, ওয়াই, যদি আমাকে বলা থাকে এই পয়েন্টটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্বে, দেখো তো কেমনে বের করি আমরা? অ্যাকচুয়ালি কি এতটুকু এক্স গেছি, দ্য হরাইজন্টাল ট্রান্সলেশন ইজ দ্য এক্স অ্যান্ড দ্য ভার্টিক্যাল ট্রান্সলেশন হচ্ছে ওয়াই। সো এখন দেখো তো আমাদের কি হরাইজন্টাল ট্রান্সলেশন অর্থাৎ দ্য অ্যাবসিসা অর যেটা ভুজটাই কি ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করে না? তার মানে কি একটা পয়েন্টের ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করে তার ভুজের ভ্যালু, আর এক্স অক্ষ থেকে দূরত্ব বের করে তার কি অর্ডিনেটের ভ্যালু বা কোটির ভ্যালু। ওকে, ঠিক সিমিলার ভাবে এই পয়েন্টের ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? অবশ্যই কত? এই পয়েন্টের ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে, আচ্ছা এটা আমি একটু 2, এটা -3 দিই, ঠিক আছে? তাহলে একটু ঠিক থাকে, আমি একটু এখানে বলে লিখছি 2, -3 দিই। ওকে, তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে গিয়ে কত? কার ভ্যালু? এটার ভুজের ভ্যালু কত? 2। তাহলে এটার ইকুয়েশন হবে কত? এক্স ইকুয়ালস টু 2। ওকে, ঠিক সিমিলারভাবে একটা সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সেটা কত হয়ে যাবে? এক্স অক্ষের সমান্তরাল মানে উল্টা, ওয়াই অক্ষের সমান্তরাল উল্টা, এক্স দিয়ে শুরু, এক্স অক্ষের সমান্তরাল মানে সেটা তখন কি হয়ে যাবে? ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং। সামথিংটা কি হবে? এক্স অক্ষ থেকে তার দূরত্ব। ঠিক সিমিলারভাবে এবার মনে করো আরেকটা সরলরেখা নিচ্ছি, সেই সরলরেখাটা মনে করো আমি মূল বিন্দু দিয়ে যাই, তবে সেই সরলরেখার সমীকরণ কত থাকে? ওয়াই ইকুয়ালস টু mx। আবার মনে করো একটা সরলরেখা, মনে করো এমটা কি? এমটা হচ্ছে তার স্লোপ। আবার মনে করো একটা সরলরেখা যদি এভাবে যায়, যেখানে বলে দেওয়া আছে যে ওয়াই অক্ষকে সি দূরত্ব ছেদ করে, তখন এটার ইকুয়েশনটা কি হয়? ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। ওকে, এটা তখন আসতেছে কত? ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। এখন আবার মনে করো একটা সরলরেখার দুইটা পয়েন্ট দেওয়া আছে। কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট দেওয়া আছে। বলে দিচ্ছে যে x1, y1 এবং x2, y2 দিয়ে আগত সরলরেখার সমীকরণ বের করো। সেটাকে কেমনে হবে? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। আবার বলে দিছে একটা সরলরেখা x এবং y অক্ষকে যথাক্রমে a, 0 অ্যান্ড 0, b বিন্দুতে ছেদ করছে। x কে a, 0, y কে 0, b। তখন এর সমীকরণ কত হয়ে যাবে? x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এইটারই একটা এক্সট্রা ভ্যাগান্ট একটা রূপ আছে, মানে একটা এক্সট্রা টাইপ রূপ আছে এইটারই। সাপোজ মনে করো সেম জিনিসই দিল এরকম। এখন মনে করো বলে দিছে যে এই সরলরেখাটা ও থেকে এর দূরত্ব বলে দিছে। কি দূরত্ব? দূরত্ব বলতে আমরা কি বুঝি? লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কত বলে দিছে? এটা বলে দিছে আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি।
পারপেন্ডিকুলার দূরত্ব বলে দিছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এন্ড কি বলেছে, দূরত্বের ভ্যালুটাও বলে দিছে। এন্ড কি বলেছে, ডিস্টেন্সটা এক্স এর সাথে আলফা কোণ ক্রিয়েট করে। তাহলে বলে দিছে এখন তাহলে এর ইকুয়েশনটা কি হবে, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে। তাহলে আমরা এখন জানি যে এটার ইকুয়েশন আমরা শিখছি কি, এতটুকু শিখছি কত এ, তাই না, দিশা হচ্ছে কত a, 0, তার মানে এতটুকু a, তারপর তো 0, এতটুকু b, এই জন্যই তো এটা হয়েছে কত 0, b। এখন আমরা নর্মাল ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি। দেখো তো আমরা যদি ইউজ করি cos আলফা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, এটা হচ্ছে আলফা, তাহলে কত আসবে a বাই p, রাইট, a বাই p, সরি ভূমি বাই অতিভুজ, তাই না, একটু ভুল লেখছে এখানে। cos আলফা ইকুয়ালস টু কত হবে, ভূমি বাই অতিভুজ যদি করি, সরি মাই ব্যাড, p বাই a। ওকে, ভূমি বাই অতিভুজ করলে আসবে কত, p বাই x। কীভাবে হবে, cos আলফা যদি হয় p বাই a, ঠিক একইভাবে কত আসবে, sin আলফা ইকুয়ালস টু কত লিখতে পারি, দেখো তো আমার এটা মুছে গেল কেন বুঝলাম না, এটা হচ্ছে এটা, cos আলফা পাইলাম এটা, এইটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কত 90 মাইনাস আলফা, রাইট, এই অ্যাঙ্গেলটা। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, cos 90 মাইনাস আলফা ইকুয়ালস টু কত, cos 90 মাইনাস আলফা ইকুয়ালস টু কত হয়ে যাবে, সিমিলার হবে কত হয়ে যাবে, cos 90 মাইনাস আলফা হয়ে যাবে কত, p বাই b। এটা কি sin আলফা ইকুয়ালস টু p বাই b। b অ্যাকচুয়ালি এটা ছোট হাতের b দিলে আরো ভালো হয়, বড় হাতের b না দিয়ে আমরা ছোট হাতের b দিব, ঠিক আছে। তারপর আমরা কি করব, আমরা এখন এই a এর ভ্যালু আর এই b এর ভ্যালু আমরা ওই যে আগের যে ইকুয়েশন ছিল x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 এখানে বসাবো। তখন মনে করো আমাদের ভ্যালুটা কত চলে আসবে, কত, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। তখন আমাদের ভ্যালুটা আসবে, আমরা যদি বসাই, হ্যাঁ তো আগেই লিখে ফেলছি শর্টকাটে, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়ালস টু p। ওকে, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। অর্থাৎ আমরা এই ফর্মুলাটা কখন ইউজ করব, যখন মনে করো যে একটা সরল রেখার মূল বিন্দু থেকে কতটুকু লম্ব দূরত্ব দেওয়া আছে এবং কি ওই দূরত্বটা x এর সাথে কত ডিগ্রি কোণে ইনক্লাইন্ড আছে সেটা যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা তখন এই ফর্মুলাটি ইউজ করব, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। এগুলো মনে করো যে আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে বিভিন্ন ধরনের ফর্মুলা আছে যেটা কি ইকুয়েশন ডেভেলপিং বলে। এখান থেকে আমরা মেইনলি এই পোর্শন থেকে আমাদের মেইন কাজটা হবে বিভিন্ন ম্যাথ প্রবলেম সলভ করা। এখান থেকে আমি একটা জিনিস আমাদেরকে শেখাইতে চাই, যেটা একটু এক্সট্রা, যেটা হয়তো বা কোনো এসইউ আমাদের বইয়ে নাই, এটা হচ্ছে একটা আলাদা জিনিস। সেটা হচ্ছে গিয়ে সাপোজ মনে করো এখানে দেখাই, ধরো যে আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকলাম, এই মনে করো একটা সরল রেখা, ঠিক আছে। তো এখানে তোমার সরল রেখার কোনো ইকুয়েশন বের করতে বলবে না, তবু আমি এটাকে এই কেসের আন্ডারেই ফেলি। সেটা হচ্ছে গিয়ে মনে করো এই যে মনে করো দুইটা পয়েন্ট দেওয়া আছে, ওকে, এরকম মনে করো দুইটা পয়েন্ট দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে, মনে করো একটা পয়েন্ট দেওয়া আছে x1, এটা হচ্ছে গিভেন পয়েন্ট, একটা পয়েন্ট দেওয়া আছে x1, y1, অ্যান্ড মনে করো যে বলে দিছে যে এই পয়েন্ট থেকে এত একক দূরে আর একক দূরে x2, y2 এইটার সমীকরণ বের করো। বুঝতে পারছো, কি বলে দিবে, একটা সরল রেখা, সেই সরল রেখার কি বলা থাকবে, এটার স্লোপ দিয়ে দিবে, আমি আবার বলতেছি, একটা সরল রেখার স্লোপ দিয়ে দিবে, তার মধ্যে একটা পয়েন্ট দিয়ে দিবে, এন্ড কি বলবে যে এই পয়েন্ট থেকে আর একক দূরে একটি পয়েন্টের কোঅর্ডিনেট বের করো। তো সেইটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে মেইনলি, হ্যাঁ, x মাইনাস x1 ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস r। ওকে, এই ফর্মুলা, এটা হচ্ছে আমাদের একটা নতুন ফর্মুলা, যেটা আমরা একটু শিখে রাখা ভালো। এই ফর্মুলা দিয়ে কীভাবে আমরা তাহলে ম্যাথটা করি একটু দেখি, ঠিক আছে। তাহলে আমরা একটা ম্যাথ করি, দেখি আমরা একটা এই ফর্মুলার কেস একটা ম্যাথ বের করি, চেষ্টা করি। ওকে, আমরা একটা যদি বের করি এই টাইপের ম্যাথের মধ্যে, আমরা পেয়ে গেছি। ওকে,
দেখো বলা হচ্ছে যে একটা সরল রেখা তার ঢাল বলে দিছে, একটা সরল রেখা যদি আমি আঁকি, জাস্ট আঁকলাম সরল রেখা, এর স্লোপ বলে দিছে কত 5/12 বলে দিছে কোন সরলরেখার একটা এই সরলরেখা স্লোপ দেওয়া দিছে, সে কোন বিন্দু দিয়ে যায়, যে কোন একটা বিন্দু দিয়ে যায়। ধরলাম সেই বিন্দুটা হচ্ছে কত কিউ -7,2/3 -7,2/3। এখন বলে দিছে কিউ বলে দিছে এমন একটি পয়েন্ট পি যার স্থানাঙ্ক বের করো যেন পিকিউ এর ভ্যালু বলে দিছে কত পিকিউ এর ভ্যালু বলে দিছে কত 13/3। ওকে, তাহলে আমরা এখন দেখি যে আমাকে কি বের করছে, পি এর কোঅর্ডিনেটটা বের করতে বলছে। ঠিক আছে, আমি একটু আবার রিকল করি। একটা সরল রেখা যার ঢাল দিয়ে দিছে 5/12, এই সরল রেখাটা কিউ বিন্দুতে যায়। এমন একটা পয়েন্টের স্থানাঙ্ক বের করো যেন পিকিউ = 13/13 হয়। মানে এমন একটা পয়েন্টের স্থানাঙ্ক পি বের করো যেন পিকিউ = 13/13 হয়। ওকে, তাহলে এখন আমরা বলছিলাম যে এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব, x - x1 ডিভাইডেড বাই cos θ ইজ ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড বাই sin θ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস r। ওকে, তার মানে দেখো তো এখন থিটা কি, থিটা কই থেকে পারবো, আমাকে কিন্তু থিটার ভ্যালু এখানে অলরেডি দেওয়া আছে। কত দেওয়া আছে, tan θ ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে 5/12। এখন কি করবো আমরা, থিটার ভ্যালু কি এখানে tan ইনভার্স 5/12 দিয়ে এখানে বসায় ফেলবো? এই ধরনের কাজ করা যাবে না। আর কি ছিল মনে আছে, আগে যদি পেজে যাই, আরটা কি ছিল দেখো তো, ওই যে আননোন পয়েন্ট থেকে নোন পয়েন্টের ডিস্টেন্স, সেটাই কিন্তু ছিল কি আর। আননোন পয়েন্ট থেকে নোন পয়েন্টের ডিস্টেন্স সেটাই ছিল কি অবশ্যই আর। এখানে আর এর ভ্যালু কত দেওয়া 13/3 দেওয়া। তার মানে কি এখন আমরা কি যেটা বলতেছিলাম যে থিটার ভ্যালু কি এখান থেকে বসাই দেব, অবশ্যই এভাবে না, আমরা একটু এভাবে করব। দেখো এটাকে যদি আমরা tan θ ধরি, এটাকে যদি আমরা থিটা ধরি, দেন tan θ আছে 5/12, দিস ইজ 5, দিস ইজ 12। তাহলে কি আমরা ইজিলি অতিভুজ বের করতে পারি। অতিভুজটা কত হয় 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার 144 প্লাস 25, যেটা হয় তোমার মনে হয় 113, এটা আসবে 13, রাইট? পিথাগোরাস যদি করি তাহলে আমরা এখান থেকে cos θ = কত পাচ্ছি, ভূমি বাই অতিভুজ, sin θ = কত পাচ্ছি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, sin θ = পাচ্ছি লম্ব বাই অতিভুজ। ওকে, এখন মনে করো আমরা যদি এই ফর্মুলাটা এখন যদি ইউজ করি, আমাদের কি বের করতে হবে, x আর y এর ভ্যালু বের করতে হবে। আমাদের সবই দেওয়া আছে, আমরা cos θ পাইছি, sin θ পাইছি, তারপরে কি, তাহলে আমাদের x এর ভ্যালু কত হয়ে যাবে প্লাস মাইনাস। আমরা প্রথমে কি এইটার সাথে এইটা রিলেশন করি, কারণ এটা কিন্তু সমান 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 সমান, আর কি করি এটার সাথে এটা রিলেশন ক্রিয়েট করি। তাহলে কত আসতেছে দেখো তো, x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস আর cos θ, আমি একটু একবারে লিখি প্লাস x1, রাইট? x1 এর ভ্যালু কত -7, আর এর ভ্যালু কত 13/3, cos θ এর ভ্যালু আমরা পেয়ে গেছি 12/13। আমরা x এর ভ্যালু পেয়ে যাব, অবশ্যই দুইটা ভ্যালু পাবো প্লাস মাইনাস। তার মানে কি এই পয়েন্ট কিন্তু দুইটা আঁকা সম্ভব। দেখো তো এই পয়েন্টটা কি 13/3 আমরা এই দিকে দিছি, ঠিক সিমিলারলি এই সরলরেখা বরাবর এই দিক বরাবর 13/3 ডিস্টেন্সেও তো আরেকটা পয়েন্ট পি পাওয়া সম্ভব। তার মানে অবশ্যই এটার দুইটা অ্যান্সার আসবে, এই কারণে আমরা প্লাস মাইনাস 3 দিছি। আমি এটার অ্যান্সারটা তোমাকে লিখে দিই, আমার কাছে এখানে অ্যান্সারটা লেখা আছে। অ্যান্সারটা হচ্ছে গিয়ে তোমার পি বিন্দু স্থানাঙ্ক যে দুটো আসবে, একটা আসবে কত -3/7/3, ঠিক আছে, যারা করবা, আর আরেকটা থাকবে হচ্ছে কি কত -11/-1, ঠিক আছে, ঠিক আছে, -3/7/3 এইটা একটা আসবে, আর এটা কি আসবে -11/-1, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তারপরে আমরা এগুলা ম্যাথ করব। আমরা এইখানের উপর আরেকটা জিনিস করব, সেটা মনে করো যে আমাদের সাধারণত এসি আহমেদের বইয়ে নাই, সেটা হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব জিনিসটা কি দেখো তো, ঠিক আছে, প্রতিবিম্ব জিনিসটা কি, আমরা কি বের করব, প্রতিবিম্বের সমীকরণ বের করব। আমরা পরের পেজে যাই, পরের পেজে গেলেই সুবিধা হচ্ছে, পরের পেজে যাই। প্রতিবিম্বের সমীকরণ যদি বের করতে যাই, ধরো বলা আছে এই একটা x, এটা হচ্ছে y প্রাইম, এন্ড দিস ইজ কি x প্রাইম, রাইট? x এন্ড x প্রাইম। তাহলে তারপরে মনে করো আমাকে দেওয়া আছে, ধর একটা পয়েন্ট দেওয়া আছে 2,3, এই পয়েন্টের y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত হবে? আমাকে কি বলছে, y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, মানে কি y অ্যাক্সিসটা হচ্ছে গিয়ে কি তোমার, y অ্যাক্সিসটা হচ্ছে গিয়ে তোমার
অবশ্যই যার সাপেক্ষে বলবে সেটাকে আমরা মিরর চিন্তা করবো। দিস ইজ দ্য মিরর অ্যাক্সিস, ওয়াই অক্ষের সাপেক্ষে 2,3 উইথ রেসপেক্ট টু ওয়াই ফাইন্ড দ্য 2,3 এর প্রতিবিম্ব বের করতে বলছে। তাহলে যেহেতু উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস আমরা কনসিডার করবো দিস ইজ দ্য মিরর, এটা মিরর করবার করলে অবশ্যই পয়েন্টটা এখানে থাকবে, অবশ্যই কি থাকবে এখান থেকে এতটুকু, যতটুকু দূরে আছে এখান থেকে এতটুকু, আমরা কমন সেন্স দিয়ে ম্যাথটা করতেছি। দেখো তো 2,3 এখান থেকে কতটুকু দূরে আছে, কতটুকু দূরে আছে, অবশ্যই এদিক বরাবর গেছে 2, এদিক বরাবর 3, 2 একক, তাহলে 2, তার মানে এটাও কত হবে 2 দূরেই থাকবে, কিন্তু কি গেছে নেগেটিভ এক্স এর দিকে আছে, তাহলে কত আসতেছে -2, কিন্তু the vertical drag is constant, so কি আসবে -2,3, the vertical displacement is constant, so এটা যদি 2,3 এটা -2,3, আমরা যদি শর্টকাট চিন্তা করি তার মানে যে কোনো একটা পয়েন্ট যদি হয় আলফা, বিটা, আমরা একটু অবজারভেশন দিয়ে একটা ম্যাথ দিয়ে করি, তাহলে যে কোনো একটা পয়েন্ট আলফা, বিটা যদি বলে তার ওয়াই অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব কত হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে যখন প্রতিবিম্ব বলবে তখন আমরা কি করব, যখন ওয়াই বলবে, যেমন এখানে আমরা একটু অবজার্ভ করি 2,3 আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে যখন প্রতিবিম্ব করছি, প্রতিবিম্ব পয়েন্টটার স্থানাঙ্ক কি হয়ে গেছে -2, অর্থাৎ কি বুঝের ভ্যালু নেগেটিভ করে দিয়েছি। ঠিক আছে, আলফা, বিটা সেটাকে যদি আমাকে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলে তাহলে কি হবে, আমাদের অর্ডিনেটের ভ্যালুটা কি হবে বিটা, একটু বলে লিখছি আলফা, বিটা। ওকে, এটা কি কিসের সাপেক্ষে প্রতিবিম্ব বের করলাম, এক্স অক্ষের সাপেক্ষে, যেহেতু আমি এক্স অক্ষের সাপেক্ষ বলছি তাই আমরা কি করছি বুঝেরটাকে নেগেটিভ করে দিয়েছি। এগুলো খুবই ইজি জিনিস। আমরা যদি এখন বলা হয় যে একটা পয়েন্টকে কোনো একটা রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে, তখন কিভাবে করব, এটা রেখার সাপেক্ষে যদি প্রতিবিম্ব বের করতে হয় তাহলে কিভাবে করব, ধরো আমাকে বলা আছে, ধরো এটা একটা রেখা, ঠিক আছে, আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকতেছি না এখানে, আমরা কিন্তু ভাববো না যে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকি নাই। ধরো এই রেখাটা সমীকরণ বলে দিয়েছে x + 3y + 7 = 0। এখন কি বলে দিছে, এই রেখার সাপেক্ষে আরেকটা পয়েন্ট মনে করো দিয়ে দিছে, এটা মনে করো 3,5 একটা পয়েন্ট, এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব বের করো। আমি ওকে প্রসেসটা বলে দিই কিভাবে বের করতে হয়, তারপর আমরা একটা শর্টকাট ফর্মুলা শিখবো। এটার প্রসেসটা হচ্ছে গিয়ে দেখো তো 3,5 থেকে প্রতিবিম্ব, এখন আমরা যেহেতু বলছি এই রেখার সাপেক্ষে দিস রেখা উইল অ্যাক্ট অ্যাজ এ মিরর ইন দিস কেস, সো এখন যেহেতু দিস ইজ দ্য মিরর অ্যাক্সিস, দিস ইজ দ্য মিরর, সো অবশ্যই 3,5 থেকে যে ডিস্টেন্স হবে এই প্রতিবিম্বটাও এখান থেকে ঠিক সেম এইখানেই অবস্থিত হবে, রাইট। এখান থেকে এতটুকু যে দূরত্ব, এখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু সমান। এইটি হচ্ছে এই ম্যাথের সবচেয়ে মেইন কনসেপ্ট, যে এইখান থেকে এতটুকু দূর আমরা মিররের সামনে দাঁড়ালে মিরর থেকে আমার যে দূরত্বটা থাকে, মিরর থেকে আমাদের প্রতিবিম্বের অথবা আমার ইমেজের দূরত্বটা সেম থাকে। তাহলে 3,5 এর ইমেজ যেটা আমরা এখানে ক্রিয়েট করব আলফা, বিটা, ডিস্টেন্সটা সেম থাকবে। তার মানে কি দেখো তো, আমরা এইটা একটা সমীকরণ জানি, আমরা অবশ্যই শিখছি, ঠিক আছে, অবশ্যই শিখছি যে একটা সরলরেখার প্যারালাল সরলরেখা কেমনে বের করতে হয়, পারপেন্ডিকুলার সরলরেখা কেমনে বের করতে হয় বলো তো। ধরো তোমাকে একটা সরলরেখা বলে দিয়েছে 3x + 4y + 7 = 0। এই সরলরেখাটা প্যারালাল সমীকরণ কিরকম হবে, আমি যদি প্যারালাল বলে কি করতে হয়, নর্মাল জিনিস, 3x কি করব, আমরা সব কিছু সেম রাখবো, সাইন সহ, কোএফিসিয়েন্ট সহ সব সেম রাখবো, অর্থাৎ সহগ সহ সব সেম রাখবো, 3x + 4y + k = 0। তারপর কি করব, আরেকটা কন্ডিশন দেওয়া থাকবে ওই প্যারালালের, সেইটার উপর বেস করে আমরা কে এর ভ্যালু বের করব। তার মানে এটা হচ্ছে কি প্যারালাল। ঠিক আছে, কিভাবে এইটার কি থাকবে, এটা যদি আমরা পারপেন্ডিকুলার সমীকরণ বের করতে চাই, পারপেন্ডিকুলার সমীকরণ যদি বের করতে চাই তাহলে কি হয়ে যাবে বলো তো, অবশ্যই কি করব, কোএফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ, 4x মাইনাস যে কোনো একটা সাইন চেঞ্জ করব, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, আমি যদি এখানে লিখতাম -4x + 3y, আমাদের স্টেপ 1 কোএফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করো, তারপর কি করতে হবে, যে কোনটা সাইন চেঞ্জ, 4x - 3y + k = 0, 4x - 3y + k = 0। এইটা ইউজ করে মনে করো আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিসের সমীকরণটা বের করে ফেললাম। ঠিক সিমিলার ভাবে একটা জিনিস খেয়াল করো তো, যে আমরা যেহেতু এরকম এঁকে ফেলছি, আমরা যদি এই সরলরেখার সমীকরণটা বের করতে পারি, সম্ভব না? অবশ্যই আমরা কি করছি, যে এমন একটা পারপেন্ডিকুলার সমীকরণ, স্টেপ 1 এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টের এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হলে অবশ্যই স্টেপ 1 হচ্ছে এই রেখার পারপেন্ডিকুলার সমীকরণ বের করতে হবে, যেই সমীকরণটা 3,5 পয়েন্ট দিয়ে যাবে। খুবই ইজি। তাহলে কি হবে এই সমীকরণটা, আমরা কি জানি, 3x
দুইটার কোএফিসিয়েন্ট চেঞ্জ করলাম, আর যে কোনোটা সাইন আমরা মাঝখানের সাইনটা চেঞ্জ করবো, দেখতে সুন্দর লাগে। 3x মাইনাস 1টা ওইদিকে গেল, মাইনাস y প্লাস কে ইকুয়ালস টু 0। কে এর ভ্যালু কেমনে পাবো? পারপেন্ডিকুলার সমীকরণটা কোন পয়েন্ট দিয়ে যাবে? আমাদের যে গিভেন পয়েন্ট, যার আমরা প্রতিবিম্ব বের করবো সেই পয়েন্টে যাচ্ছে, অর্থাৎ 3,5 আমরা এখানে বসায় ফেলবো। 3,5 বসায় ফেললে আমরা কে এর একটা নির্দিষ্ট একটা ভ্যালু পাবো। ঠিক আছে, আমরা প্রসেস শিখতেছি এখানে। সো যখন ভ্যালু পাবো তাহলে কি আমরা এইটার একটা সমীকরণ জানি, এইটার একটা সমীকরণ জানি, এই দুইটা সমীকরণ ইউজ করে আমরা কি করতে পারবো? ধরো আমাদের সাপোজ মনে করো আমরা যদি এখানে 3,5 যদি বসাই তাহলে কত আসে? 3 3 9, 9 মাইনাস 5 কত হয়? 9 মাইনাস 5 4। কে এর ভ্যালু কত আসতেছে? -4। তাহলে ইকুয়েশনটা আসতেছে কত? এই ইকুয়েশনটা 3x মাইনাস y ইকুয়ালস টু 0, রাইট? এটা আসতেছে। এখন দেখো তো, ইউজিং দ্য ক্যালকুলেটর উই ক্যান ফাইন্ড ইজিলি দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট বিটুইন দিস টু স্ট্রেট লাইনস। একটা হচ্ছে x প্লাস 3y প্লাস 7 ইকুয়ালস টু 0, আর হচ্ছে 3x মাইনাস y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এখন আমরা যদি দেখি, এখন যদি মনে করো আমরা এই পয়েন্টটা যদি আমরা বের করে ফেলতে পারি কি ক্যালকুলেটর ইউজ করে, সাপোজ ধরলাম, এখন আমার কাছে ক্যালকুলেটর নাই, রাইট? তো এখন আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে, সাপোজ মনে করি এটা আসলে 1,3, সাপোজ ধরলাম। কেমনে? এই দুইটা আমরা ক্যালকুলেটরের সাথে সলভ করব। 1,3। এখন দেখো তো আমি কি বলছি, এইখান থেকে এটা যে দূরত্ব থাকবে, এখান থেকে এটা দূরত্ব, তাহলে অবশ্যই দ্য ইমেজ পয়েন্ট অর দ্য প্রতিবিম্ব পয়েন্ট অ্যান্ড দ্য যার ইমেজ বের করতেছি সেই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট কিন্তু আমি বের করে ফেলতেছি। তাহলে অবশ্যই আমি আবার বিভক্তিকরণ সূত্রের সাথে ইউজ করতে পারি। আলফা প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1, উই ক্যান ফাইন্ড দি আলফা। আবার বিটা প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 5। মনে রাখবো, আমরা একটু দেখবো যে এই পয়েন্টটা কত হয়। আমি তো এখানে র্যান্ডমলি বসাইছি, তোমরা একটু ক্যালকুলেটরে করে দেখবা যে অ্যাকচুয়ালি আলফা বিটার ভ্যালুটা কিভাবে হয়। এটা কি আমরা শিখলাম প্রসেস। এখন আমরা এটার একটা শর্টকাট শিখি। ডিইউতে এমসিকিউতে খুব কঠিন একটা এমসিকিউ আসছে, তখন আমরা কি করব? খুব কঠিন একটা এমসিকিউ আসছে, তখন কি আমরা এইভাবে করতে যাব? সময় লাগবে কতক্ষণ? 5-6 মিনিট, 10 মিনিট। আমার মতো স্টুডেন্টের জন্য আরও বেশি লাগতে পারে। সো তখন আমরা একটা শর্টকাট বের করব। সেই শর্টকাটটা আমি যদি একটু দেখাই, সাপোজ মনে করো তোমাকে দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এর মনে করো আরেকটা পয়েন্ট দেওয়া আছে এরকম সরলরেখা, বলেছে কি x1 y1 এর প্রতিবিম্ব বের করতে হবে। এটাই আমার বের করতে হবে। এই পয়েন্টটাকে যদি আমরা কি আলফা কমা বিটা ধরি, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আলফা? দ্য ভ্যালু অফ আলফা উইল বি x1 মাইনাস 2a x1। আমরা একটু মনে রাখি কি করব, আলফা আর বিটা দুইটাই বের করবো, তাই না? রাইট, দুইটা বের করব, তাই তো? খেয়াল করে দেখি একটু, বিটা কি করব? বিটা যেহেতু আলফা যেহেতু, প্রথমে কি করব? x1 মাইনাস বিটার জন্য কি করব? y1 মাইনাস। ঠিক আছে, ইজি। x1 মাইনাস y1 মাইনাস, তারপর কি করব? এখানেও কি আসবে? 2a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, রাইট? ইয়েস, 2a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানেও কি আসবে? 2a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। শেষ, ইজি। তাহলে কি করবো? আমাদের মনে রাখাও ইজি। আলফা ইকুয়ালস টু কি আসবে? যে পয়েন্টটা প্রথমে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে x1 ইকুয়ালস টু মাইনাস 2a ডিভাইড বাই স্কোয়ার প্লাস b স্কোয়ার, y1 মাইনাস 2a ডিভাইড বাই স্কোয়ার প্লাস b স্কোয়ার। তারপর ব্র্যাকেটে কি থাকবে? এই পয়েন্টটা এখানে বসাবো, ax1 প্লাস by1 প্লাস c। এটা কি আসবে? আর এখানেও কত আসবে? ax1, তাই তো? ax1 প্লাস by1 প্লাস c। তার মানে কি দেখতে পাচ্ছি এই ভ্যালুটা কি কনস্ট্যান্ট একটা ভ্যালু না? দিস ইজ অ্যাকচুয়ালি আ কনস্ট্যান্ট ভ্যালু। সো তারপর প্রথমে কাজ কি? এই পয়েন্টটা, তাহলে আমি স্টেপ বলি, এই পয়েন্টটা এখানে বসাবো, বসে আমি এই ভ্যালুটা বের করে ফেলবো। তারপরে কি এইখান থেকে a আর b এর ভ্যালু এক্সট্রাক্ট করে 2a ডিভাইড বাই স্কোয়ার প্লাস b স্কোয়ার বের করবো। এটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা x1 থেকে বিয়োগ করব, আমার কাঙ্ক্ষিত ইমেজ পয়েন্টের আলফা পাবো বা ভুজ পাবো। আর এটা আমি ধরো বিটা থেকে y1 থেকে বিয়োগ করবো, আমরা কাঙ্ক্ষিত ইয়া পয়েন্টের yn1 এর ভ্যালু পাবো। ওকে, এটা আমরা সরলরেখা নিয়ে অ্যানালাইসিস করতেছি, সরলরেখার বেসিক্স নিয়ে অ্যানালাইসিস করতেছি। ঠিক আছে, আমরা একটু শর্টকাট ফর্মুলা দেখতেছি, কিছু শর্টকাট ফর্মুলা দেখতেছি। আমরা এটার ম্যাথ প্রবলেমস নিয়ে অ্যানালাইসিস করবো হচ্ছে গিয়ে সোমবার, যেদিন হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারটা আমরা মিলে জিওমেট্রি শুরু করতেছি। জিওমেট্রি মূলত আমরা আজকের প্রথম ক্লাস সরলরেখা, যেখানে আমরা শুধুমাত্র বেসিক্স অ্যান্ড টাইপ ভিত্তিক অ্যানালাইসিস করতেছি, কিছু শর্টকাটস নিয়ে অ্যানালাইসিস করতেছি। তো তারপরের দিনে আমরা হচ্ছে গিয়ে কালকে আমরা বৃত্ত নিয়ে অ্যানালাইসিস করবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা মূলত কনিক্স নিয়ে অ্যানালাইসিস করবো, আর হচ্ছে গিয়ে তারপরের ক্লাসে হচ্ছে আমরা 3টা চ্যাপ্টার শুধুমাত্র ম্যাথ প্রবলেমস নিয়ে সলভ করবো। আজকে আমরা ম্যাথ প্রবলেমস না, আমরা মেনলি বেসিক্স নিয়ে অ্যানালাইসিস করতেছি, যেন আমাদের খুব ইজিলি আজকের ক্লাসটা দেখে যেন আমাদের মূলত সলভ হয়ে যায়। ওকে, ঠিক আছে। তো তাহলে
আমাদের মূলত আজকে কি হলো বলতো, আজকের তাহলে ক্লাসটা যদি আমি ফুল সাম আপ করি, আমাদের মূলত কিন্তু সরলরেখার উপর এখনো কি দুই ধরনের টপিক কিন্তু বাদ আছে। সেটা কি বলতো বন্ধুরা, একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর একটা কি বাদ আছে, দুইটা সরলরেখার মধ্যেকার অ্যাঙ্গুলার সমীকরণ। সেই দুইটা অবশ্যই একটু ছোট না, ওইটা আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস অর্থাৎ কালকে আমরা শুরু করব। শুরু করার পর আমরা বৃত্তটা শেষ করবো, যেহেতু সরলরেখা চ্যাপ্টারটা একটু বড় আর কিন্তু শুরু করছি। তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা একটু তাড়াতাড়ি যাব, যে আমরা মূলত ওই দুটো চ্যাপ্টার আমরা যে সরলরেখা যেটুকু বাদ আছে ততটুকু করে আমরা সার্কেল পুরো চ্যাপ্টারটা, যেহেতু সার্কেলের মাত্র দুটো চ্যাপ্টার 4.1 and 4.2 মূলত কালকে শেষ করে ফেলবো। তারপরের ক্লাসে অর্থাৎ পরের ক্লাসে রবিবারে আমরা মূলত কনিক্স শেষ করব। কনিক্স শেষ করার পরে আমরা সোমবারে 3টা চ্যাপ্টারের উপর সম্পূর্ণরূপে ম্যাথ প্রবলেম সলভ করব, আরও কিছু শর্টকাট দেখবো আরও। তবে আমরা এখানকার মধ্যে কিন্তু আরও অনেক কিছুই পড়ি না, যেগুলো হচ্ছে আমরা অ্যাডমিশনের জন্য পড়বো। তোমরা যদি অ্যাডমিশনের জন্য এনরোল করতে চাও তাহলে অবশ্যই রয়্যাল এডুকেশনে তোমরা যাদের অথরিটি আছে তাদের সাথে কথা বলবা, অবশ্যই ফোন করবা, আর অবশ্যই আমাদের সাথে থাকবা।